সুপ্রভাত শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে স্বাগত আজকের অনলাইন পাঠে। ক্রসিয়ান গ্রুপ এবং ডিরোজিয়ান তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। বিভীষণের প্রতি মেঘনাদ আমাদের ইন্টারমিডিয়েটের প্রথম কবিতা। এই কবিতাটা পড়তে গিয়ে অনেকেরই অনেক রকমের অসুবিধা হয়, তো আমরা চেষ্টা করব আজকে সেই অসুবিধাগুলোকে দূর করতে এবং 1.5 থেকে 2 ঘন্টা সময়ের মধ্যে টোটাল কবিতার যে বিষয়গুলো আছে, কবি যা বোঝাতে চেয়েছেন, যে কারণে এটি পাঠ্য করা হয়েছে, সেই বিষয়টিকে একেবারে আপনাদের সামনে ক্লিয়ার ভাবে উপস্থাপন করতে। তবে এই কবিতাটাকে বুঝতে গেলে আমাদেরকে আগে সামান্য কবি পরিচিতি এবং এই কবিতার পাঠের উদ্দেশ্য যা যা কিছু আছে সবকিছুকে আমাদের একটু জেনে আসতে হবে। অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে পূর্ব পাঠ, পূর্ব অভিজ্ঞতা। এইটুকু যদি না থাকে তাহলে সরাসরি কবিতা বা যে কোনো প্রবন্ধ বুঝতে একটু অসুবিধেই হয়। তো আমরা প্রথমে বিভীষণের প্রতি মেঘনাথে যে আলোচনাটা আমরা করব, আমরা শুরু করব হচ্ছে প্রথমে কবি পরিচিতি দিয়ে, তার সম্পর্কে খুবই সামান্য কিছু কথা আমরা বলব। স্ক্রিনে, কম্পিউটারের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইকেল মধুসূদন দত্তের উপরে কিছু বলা আছে। এগুলো আপনাদের বইও দেয়া আছে। আপনারা এই তথ্যগুলোকে ধারাবাহিকভাবে পড়বেন, কারণ এগুলো থেকে জ্ঞানমূলক অবজেক্টিভ আসবে। কাজেই আমি মনে করি যে এখান থেকে পড়াবার তেমন কিছু নেই, শুধু বিষয়গুলোকে আপনাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে মনে রাখতে হবে ধারাবাহিকভাবে। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটা অমিত্রাক্ষর ছন্দে রচিত। এই অমিত্রাক্ষর ছন্দ কি জিনিস তা আমরা সংক্ষেপে বলবো। অমিত্রাক্ষর কথার অর্থ হচ্ছে যেখানে কোনো অন্তমিল নেই। সাধারণত এর আগে মধ্যযুগে যত কবিতা লেখা হয়েছে সমস্ত কবিতাই একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের শেষে একটা মিল থাকতো, ছন্দের মিল দেয়া থাকতো। সেই মিলটাকে বলা হতো পয়ার। এটাই ছিল ওই সময়ের একেবারে অমোঘ রীতি, অর্থাৎ এটাকে কেউ কখনো পরিবর্তন করার চিন্তাও করে নাই। যত কবি কবিতা লিখেছেন সেই সময় তারা প্রত্যেকেই এই পয়ার ছন্দটাকে মেনে চলেছেন। মাইকেল এসে সেটাকে ভেঙে দিলেন, অর্থাৎ তার প্রথম শব্দের লাইনের শেষ শব্দের সঙ্গে দ্বিতীয় লাইনের শেষ শব্দের বা ধ্বনির কোনো মিল নেই। এই যে মিল না থাকাটা, সেটাকে বলা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। মিল না থাকলে কি হবে, কবিতাটা পড়তে তবুও কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হয় না। তার অবদান, তার মৃত্যু, তার সম্পর্কে বিবিধ তথ্য আছে, এগুলোকে আপনারা, আচ্ছা বিবিধ তথ্য সম্পর্কে বলি, আপনাদের বইয়ে যেরকমই দেয়া থাক না কেন, 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তখন তার নামের আগে মাইকেল যুক্ত হয়, সেটা ঠিক আছে। আচ্ছা, বিশপস কলেজে তিনি গ্রিক, এগুলো আপনাদের বইতেই বলা আছে। মাইকেল মধুসূদন দত্ত ইংল্যান্ডে যান, সেখান থেকে তিনি পরবর্তীতে ফ্রান্সে চলে যান। তারপরে তিনি আবার ইংল্যান্ডে এসে বারেট ল, দ্যাট মিনস যেটাকে আমরা ব্যারিস্টার বলি, সেটা তিনি কমপ্লিট করে আসেন। দেশে এসে তিনি শেষ জীবনে তিনি আইনজীবী, মানে আইনকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। এই কবিতাটার উৎস হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এই কাব্যটা অনেক বড় একটি কাব্য, এটা পৌরাণিক রামায়ণ। 4টি জাত মহাকাব্য আছে, তার মধ্যে রামায়ণ একটি। সেই রামায়ণই হচ্ছে উপজীব্য, তবে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাকে তিনি পুরো উল্টিয়ে দিয়েছেন। এটি মেঘনাদ বধ কাব্যের 6ষ্ঠ স্বর্গ যে আছে বধ, সেই বধ নামক স্বর্গ থেকে নেয়া। এই কবিতাটিকে বিশ্লেষণ করতে গেলে আমরা কিছু কথা আলোচনা করতে চেয়েছি, এখন আমরা সেই কথাগুলোতে যাব। দেখুন, কম্পারিজন এমন একটা জিনিস, কম্পারিজন করতে হয়। কম্পারিজন আপনি যতক্ষণ করবেন না ততক্ষণ আপনি চেঞ্জ বা পরিবর্তনগুলো বা একটার সঙ্গে আরেকটার কি ডিফারেন্স সেটা ধরতে পারবেন না, অথচ এটা ভীষণ দরকার। এর কারণ হচ্ছে আজ থেকে 1000 বছর আগে, 2000 বছর আগে, কিংবা 500 বছর আগে, কিংবা 100 বছর আগের
যে সমাজ ব্যবস্থা ছিল, চিন্তা ভাবনাগুলো ছিল, সেগুলোর সঙ্গে বর্তমানের কাজ চিন্তা ভাবনাগুলোর যদি আমরা কম্পেয়ার না করি, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো না। আমাদের যে সভ্যতার অগ্রগতি, সে অগ্রগতিটাকে আমরা বুঝতে পারবো না। কাজেই কম্পেয়ার করতে হবে। দেখার দৃষ্টিভঙ্গি, এই যে যুগ বিভাজন আমরা বলি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, কেন বলি, কেন কিসের ভিত্তিতে এই যুগগুলোকে আমরা আলাদা করেছি? নিশ্চয়ই একটা স্কেল, একটা স্ট্যান্ডার্ড আছে, একটা মাপকাঠি আছে। যে কারণে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, আর মাইকেল যে কারণে মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন, দুটোর ঘটনা একই। ঘটনাতে কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে ওই কাহিনীটাকে উপস্থাপনের এবং কাহিনীটাকে বোঝার দৃষ্টিভঙ্গির। এখানে ব্যক্তি অ্যানালাইসিসের একটা ব্যাপার আছে। আমরা যদি বিষয়টাকে এভাবে করে বলি, যে একদিকে ধর্ম, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লেখা আছে এখানে, একদিকে ধর্ম, অন্যদিকে দেশপ্রেম। বিষয়টা একটু মানে আমাদের কাছে একটু অস্বস্তিকর মনে হতে পারে যে কেন আমরা এভাবে করে আলোচনা করছি। এর পিছনেও বিশেষ কারণ আছে। মাইকেল যে সময় রচনা করেছেন, আসলে আইডেন্টিটি ক্রাইসিস, তারপর হচ্ছে রেনেসা, এই বিষয়গুলো মোটামুটি ভাবে সেই সময়ের যারা সাহিত্যিক সচেতন মানুষ তাদের জানা। তো এই মেঘনাদ বধ কাব্যে একদিকে ধর্ম অর্থাৎ বিভীষণ, রাম, এরা, অপরদিকে দেশপ্রেম। এই দেশপ্রেমটা ফুটে উঠেছে কার মধ্য দিয়ে? মেঘনাদের মধ্য দিয়ে। এই দুইয়ের যে আদর্শিক দ্বন্দ্ব, সেই আদর্শিক দ্বন্দ্বটাই হচ্ছে আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার মুখ্য উপজীব্য। মানব দানবের চিরন্তন সংঘর্ষের বা সংঘাতের যে বিষয়, সেটা মাথায় রাখতে হবে। মানব এবং দানব, দেখুন কতগুলো রূপকথার ব্যাপার আছে। রূপকথা বলতে আমরা বোঝাচ্ছি যেমন রাক্ষস, যেমন পরী, যেমন পঙ্খিরাজ ঘোড়া, এগুলোকে আমরা রূপকথা হিসেবে জানি, কিন্তু এগুলোর কোনো প্রমাণ নেই। বাট তারা কিরকম হতে পারে তার একটি কনসেপ্ট, একটি ধারণা আমাদের মাথায় আছে। তাদের বৈশিষ্ট্য কি, শারীরিক বৈশিষ্ট্য, মানসিক বৈশিষ্ট্য, তাদের কর্মকাণ্ড কি, সেগুলো আমাদের মাথায় আছে। তাই মানব বলতে আমরা বুঝি সর্বগুণে গুণান্বিত, আমাদের দোষী, আমরা বলি দোষী গুণে মানুষ, ঠিক আছে, দোষী গুণে মানুষ, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে গুণটাকে প্রাধান্য দিতে হবে। যেমন দেশপ্রেম একটা গুণ। কিন্তু দানবের বিষয়টা কি? দানবের বিষয়টা হলো যে সে নিয়ম কানুন বা রীতিনীতির তোয়াক্কা করে না। তাহলে মানবীয় বৈশিষ্ট্য সম্পন্ন মেঘনাদ আর দানবীয় বৈশিষ্ট্য সম্পন্ন বিভীষণ, তাদের যে চিরন্তন সংঘাত দেশপ্রেমকে কেন্দ্র করে, সেটাই এই কবিতায় এসেছে। আমরা যদি এটাকে একটা উদাহরণ হিসেবে নিয়ে আসি 1971 সালের মুক্তিযুদ্ধ, আমরা সেখানে দেখব যে এদেশের জন্মগ্রহণকারী কিছু ব্যক্তি, যাদেরকে আমরা রাজাকার বলি, তারা 1971-এর মুক্তিযুদ্ধে আমাদের দেশের পক্ষে না থেকে আমাদের বিপক্ষে যারা যুদ্ধ করছে, তাদেরকে সমর্থন করেছে। বিগ ফ্যাক্ট। কেন করবে? তাদের জন্ম এদেশে, তাদের ভাষা বাংলা, তাদের সবকিছু এদেশের, অথচ একটি মাত্র কারণে তারা এদেশকে সাপোর্ট না করে প্রতিপক্ষকে সাপোর্ট করছে। মাইকেল মধুসূদন দত্ত, বা সরি বাল্মীকির কথা বলি, বাল্মীকি ওখানে মূল রামায়ণ কাব্যে, মহাকাব্যে এটাকে ধর্ম হিসেবে দেখিয়েছে, ধর্মের জয়। কিন্তু আধুনিক কনসেপ্টে আমরা যদি দেখি, তাহলে এটা স্পষ্টতই দেশদ্রোহিতা। মাইকেল মধুসূদন দত্ত এই জিনিসটা মেঘনাদের মুখ দিয়ে বলিয়েছেন বিভীষণের প্রতি। সে যে কাজটা করেছে সেই কাজটা স্পষ্টতই দেশদ্রোহিতা। কথোপকথনের মধ্য দিয়ে বিভীষণের প্রতি দেশপ্রেম জাগানোর চেষ্টা করেছে মেঘনাদ, চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত এই কবিতাতে যতটুকু পাঠ্য আছে আমরা জানি সেখানে বিভীষণ সেটা মানেনি। মেঘনাদের কোনো যুক্তিকেই সে মানেনি। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে এই কবিতায়
1971 যে রাজাকারের যে ভূমিকা ছিল, এই কবিতাতেও বিভীষণেরও সেই একই ভূমিকা। আমরা বিষয়গুলোকে পরবর্তীতে ছক আকারে আরো দেখব, নিখুঁতভাবেই দেখব। আচ্ছা, এখানে আপনারা স্ক্রিনে আপনারা যে ছকটা দেখতে পাচ্ছেন, এটা একটু খেয়াল করেন। আমরা যদি কম্পেয়ার করি নি যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে যদি আমরা কম্পেয়ার করি, আমরা ধরে নিচ্ছি পূর্ব পাকিস্তান, দ্যাট মিনস আমাদের বাংলাদেশ হচ্ছে লঙ্কা। আপনারা একটু ধরে নেন, গণিত করার সময় যেরকম আপনারা মনে করেন ঠিক সেরকম ধরে নিন যে লঙ্কাপুরি হচ্ছে আমাদের বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান। আর পশ্চিম পাকিস্তানি তাহলে কারা? বহিরাগত, ওরা এদেশের নয়, এদেশ থেকে অনেক দূরে থাকে। এবার চিন্তা করেন, যুদ্ধটা যদি হয়ে থাকে লঙ্কায়, তাহলে লঙ্কাতে গিয়েছে কে, আক্রমণ করেছে কে, কেন করেছে, সেটা তো আমরা পরে যাচ্ছি, সেটা পৌরাণিক কাহিনী। কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে যে এখানে লঙ্কাপুরীতে যুদ্ধ করার জন্য উপস্থিত রাম এবং লক্ষ্মণ, দ্যাট মিনস তারা বহিরাগত, তার মানে আক্রমণকারী। 1971 সালে পশ্চিম পাকিস্তান যেরকম আমাদের জন্য ছিল বহিরাগত এবং আক্রমণকারী, ঠিক সেরকম তাহলে রাম লক্ষ্মণ হচ্ছে সেই বহিরাগত। কোথায় বহিরাগত? লঙ্কায় বহিরাগত। আর বিভীষণ হচ্ছে নিজের পক্ষ, তার মানে লঙ্কা পক্ষ ত্যাগ করে সে যোগ দিয়েছে কোন পক্ষে? রাম এবং লক্ষ্মণের পক্ষে যোগ দিয়েছে। তার মানে কি? তার মানে নিজের যে জন্মভূমি, জন্মস্থান, সেই পক্ষ ত্যাগ করলো কে? বিভীষণ। ত্যাগ করে যোগ দিল বিপরীত পক্ষে, অপোজিট পক্ষে, মানে প্রতিপক্ষে যোগ দিল। তাহলে এটা নিশ্চয়ই আমরা 1971-এর সেই রাজাকারদের সঙ্গে কম্পেয়ার করতেই পারি। এখন দেখুন, মেঘনাদের মধ্যে অপরাধ কে করে করুক, কি কারণে কি ঘটেছে, সেটি পরে আসছি আমি। লঙ্কা তো মাতৃভূমি কার? মেঘনাদের। সেই মাতৃভূমি যখন বহিঃশত্রু দ্বারা আক্রান্ত, সে মাতৃভূমিকে রক্ষা করার জন্য, মাতৃভূমির পক্ষে লড়াই করার জন্য একজন দেশপ্রেমী হিসেবে যা করা দরকার মেঘনাদ তাই করেছে। সে বীরের যে ধর্ম, বীরের ধর্মকে সে নিভিয়েছে, পালন করেছে। তার পিতৃব্য বিভীষণের মনে দেশপ্রেম জাগানোর চেষ্টা করেছে। সে ব্যর্থ হয়েছে, কিন্তু চেষ্টা করেছে। তাহলে 1971-এর মুক্তিযুদ্ধ এবং রাজাকারদের সঙ্গে কম্পেয়ার করে আমরা স্পষ্টত এই জিনিসটা বুঝতে পারছি, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মধ্যেও এই ছাপটা আছে। তাহলে এই কবিতাটা আমাদের পাঠ্য করা হয়েছে কেন? মানে আমি মাঝে মাঝে এই প্রশ্নটা করি, অনেকের কাছে এই প্রশ্নটা আমি করি। সেটি হলো এই, বাংলা সাহিত্যে এত এত গদ্য কবিতা থাকতে, এগুলোকেই কেন পাঠ্য করলো, অন্যগুলোকে কেন করলো না? তার মানে নিশ্চয়ই কিছু আবেদন আছে, তার মানে নিশ্চয়ই এখান থেকে কিছু জানার আছে, শেখার আছে। একই বিষয়ের উপর তো আরো অনেক কবিতা আছে, সেগুলো কেন করলো না? এটাই স্পেসিফিক ভাবে এটাই কেন করলো? এই ব্যাপারগুলোকে আমাদের একটু চিন্তা করতে হবে। যাই হোক, এখান থেকে আমাদের দেশপ্রেমের বিষয়টাকে শিখতে হবে। এই কবিতার মোট পংক্তি সংখ্যা হচ্ছে 72। এগুলো অবজেক্টিভে মাঝে মাঝে আসে। এই কবিতা পাঠের উদ্দেশ্য কি? এই কবিতা পাঠের উদ্দেশ্য হচ্ছে, ওই যে বললাম, মানুষ আমাদের মধ্যে দেশপ্রেমটাকে জাগানো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে এই পাঠের উদ্দেশ্য সম্পর্কে কিছুটা বলা আছে। আমি সেদিকে খুব একটা আলোচনায় যাব না, তবে এটুকু জেনে রাখবেন যে সনাতন ধর্মে বা রামায়ণ যে মহাকাব্যটি আছে, সেখানে রামকে আর রাবণকে যেভাবে করে দেখানো হয়েছে, মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে একদম উল্টোটা করে দেখিয়েছেন। সেখানে তিনি রাবণকেই নায়ক হিসেবে দেখিয়েছেন আর রামকে হীনরূপে
দেখিয়েছেন শুধু দেশপ্রেমের দিকটাকে কেন্দ্র করে। এখানে রেনেসাঁর কতগুলো বৈশিষ্ট্যকে আমরা আলোচনা করতে চাই। এখন আপনারা বলতে পারেন যে স্যার রেনেসাঁ কিভাবে করে এখানে আসলো। দেখুন রেনেসাঁ আমাদের আধুনিক যুগের যে সূচনা হচ্ছে, মধ্যযুগের যে অন্ধকার, সে অন্ধকারকে অতিক্রম করে যে আধুনিক যুগে পদার্পণ, সেটার শুরুটাই হচ্ছে রেনেসাঁর মাধ্যমে। এবং রেনেসাঁ আলোচনা ইউরোপে রেনেসাঁ একভাবে হয়েছে, আমাদের এইদিকে রেনেসাঁ অন্যভাবে হয়েছে। তো সেই দিকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা না গিয়েও আমি এই কথা বলতে পারি যে রেনেসাঁর যে বৈশিষ্ট্যগুলো আছে, মিনিমাম 10-12টা বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। কেন আমরা মধ্যযুগকে পিছনে ফেলেছি, কোনগুলোর ঘাটতি ছিল, এবং এই বৈশিষ্ট্যগুলো না জানা থাকলে মেঘনাদ বধ কাব্যের অথবা এই বিভীষণের প্রতি মেঘনাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, মেঘনাদের বৈশিষ্ট্য বা বিভীষণের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি রিয়েলাইজ করা যাবে না। দেখুন রেনেসাঁর কতগুলো বৈশিষ্ট্য এখানে আমরা দেখি। প্রথমত হচ্ছে দেশপ্রেম। ডেফিনেটলি এটাকে আলোচনা করতে গেলে একটু ভিন্ন রকম হয়ে যায়, কিন্তু তারপরেও খুব সংক্ষেপে যদি আমরা এই কথা বলি যে ব্যক্তির দেশপ্রেম, যে প্রত্যেক নাগরিকের দেশপ্রেম থাকতে হবে, নিজের দেশকে অবজ্ঞা করা যাবে না। স্বাধীনতার চেতনা, পরাধীনতা। মধ্যযুগে ছিল হচ্ছে ঔপনিবেশিক যুগ। পৃথিবীতে 4-5টা দেশের কাছে, পৃথিবীর 4-5টা দেশের কাছে সমগ্র পৃথিবী বন্দী ছিল। আপনারা যদি ভেবে থাকেন যে ইংরেজরাই শুধু উপনিবেশিক শাসন করেছে, তা নয়। পর্তুগাল ছিল, স্পেন ছিল, ফ্রান্স ছিল, নেদারল্যান্ড ছিল, এরকম 4-5টা দেশের কাছে গোটা পৃথিবী বন্দী ছিল। ধীরে ধীরে সেগুলো স্বাধীনতা লাভ করে। ওই দেশের ওই অঞ্চলে বসবাসকারী মানুষগুলোর মধ্যে স্বাধীনতার যে একটা চেতনা, সেটা ধীরে ধীরে জাগ্রত হয়। বাংলাদেশের মতো হয়তো সবগুলো দেশ লড়াই সংগ্রাম করেনি, যুদ্ধ করেনি, কিন্তু আন্দোলন হয়েছে। এরপর হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ। ব্যক্তি, আমি যেখান থেকে জন্মগ্রহণ করি না কেন, আমি একটা আলাদা সত্তা। আমি যদি আমার বাবা মায়ের কার্বন কপি হতাম, তাহলে শুধু চেহারা সুরতে নয়, আমার ক্যারেক্টার, আমার কথা বলা, এভরিথিং আমার বাবার মতো, আমার মায়ের মতো হতো। কিন্তু মনে রাখবেন, মানব শিশু বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে আসলেও ওই মানব শিশুটা একটি আলাদা সত্তা। সে ওই পরিবারে থাকছে, ওই সংস্কৃতির অংশ, কিন্তু তারপরও যে আলাদা সত্তা, যে সত্তাটার কারণে সে আলাদা, তার বাবা মায়ের থেকেও সে আলাদা। এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, তার চিন্তা আলাদা, এই বিষয়টি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, এবং এটা ভীষণ জরুরি। নবমূল্য কি? একজন প্রশ্ন করেছেন, নবমূল্য কি? নবমূল্য বলতে কি বোঝায়? দেখুন, নবমূল্য বলতে আমরা পণ্যের ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে যে কোনো একটা জিনিসের আগের যে মূল্য ছিল, পরবর্তীতে সেই মূল্যটাকে, কারণ টাকার দাম কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, মুদ্রাস্ফীতি হয়, তখন সেটাকে নতুন করে তার আর্থিক মূল্যটা নিরূপণ করা হয়। এটা গেল অর্থনীতির ভাষায়। কিন্তু লিটারেচারের ভাষায় কি? লিটারেচারের ভাষায় নবমূল্য বলতে বোঝায় হচ্ছে সেটাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা। ওই যে বলেছি একটা কথা, যে বাল্মীকি কি করেছে? বাল্মীকি তার রামায়ণ মহাকাব্যে কি করেছে? ধর্মের পক্ষে সাফাই গিয়েছে বা জয়গান করেছে ধর্মের। কি ঘটনা ঘটেছে? সেই ঘটনার প্রেক্ষিতে রাম হচ্ছে ধর্মের পক্ষে, আর রাবণ হচ্ছে রাক্ষস, মানে এরা খারাপ, এটাই করেছে। মাইকেল কি করেছেন? মাইকেল পুরো চিন্তাটাকে উল্টিয়ে দিলেন, দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে দিলেন। এই যে দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে দেয়া, অর্থাৎ দেশপ্রেমের দিক থেকে যদি আমরা দেখি, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের দিক থেকে যদি আমরা দেখি, রামায়ণটাকে যদি আমরা সেভাবে করে বিচার করি, তাহলে পুরো উল্টো ঘটনা হয়ে যায়। তখন রাবণ উন্নত চরিত্রের অধিকারী, দেশপ্রেমী হিসেবে প্রতিষ্ঠিত হন, রাম হন তার উল্টোটা। এই যে নতুন মূল্যায়ন, নতুন দৃষ্টিকোণ থেকে তাকে বিচার করা, সেটাকে বলা হচ্ছে নবমূল্যায়ন। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে আধুনিক শিক্ষা, নারী জাগরণ। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট, নারী জাগরণ। আমি যদি নারী জাগরণ নিয়ে কথা বলতে চাই, এটাও 1 ঘন্টার একটা ক্লাস হয়ে যাবে, কারণ এটা একটা সুদীর্ঘ ইতিহাস আছে। আজকে আমরা সেটা আলোচনা করব না। এরপর হচ্ছে অসাম্প্রদায়িকতা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, অসাম্প্রদায়িকতা। এটাও নিয়ম, শুধু এটার উপরেও বিশাল ক্লাস নেওয়া সম্ভব। মানবিকতা বোধ, মনুষ্যত্বের যে ব্যাপারটা, মূল্যবোধ। আচ্ছা, মূল্যবোধটা একটুখানি বলে দিই। প্রত্যেক ব্যক্তির মধ্যে ভালো এবং মন্দ বিচার করার একটা সহজাত প্রবৃত্তি বা ক্ষমতা আছে, প্রত্যেক মানুষের মধ্যে এটা আছে। কিন্তু প্রবলেমটা কোথায়?
প্রবলেম হচ্ছে যে ব্যক্তি একক কোনো সংগঠন নয়, ব্যক্তি একক সংগঠন হয়েও সে সামষ্টিক। আমি বুঝতে পারছি যে আমার সামনে যে লোকটা আছে সেটা ক্ষতিকর, ও ক্ষতি করতে পারে মানুষের। আমি এটা রিয়েলাইজ করলাম, ফিল করলাম, টের পেলাম। এই যে টের পেলাম, সেটাকে কিন্তু আমরা মূল্যবোধ বলবো না, সেটাকে আমরা বলবো হচ্ছে রিয়েলাইজেশন, প্রজ্ঞা, উইজডম, যে আমি আমার সেন্স দিয়ে বুঝতে পেরেছি লোকটা খারাপ। কিন্তু যদি আমি অন্যদেরকে সচেতন না করি, সেটা যদি প্রকাশ না করি যে এই লোকটা খারাপ, তাহলে কি হবে? তাহলে ওই লোকটার দ্বারা আমার চুপ করে থাকার কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এই যে কোন একটা জিনিসকে রিয়েলাইজ করা, করার পরে সেটাকে বলতে পারা, প্রতিষ্ঠা করতে পারা, এটাই হচ্ছে মূল্যবোধ। এবং এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে যে সংগ্রাম করতে হয়, ইভেন তার যদি জীবন সংশয়ের মুখেও পড়ে, কিংবা যদি তার থেকে যদি মেরেও ফেলা হয়, তবুও যদি সে সেই আদর্শটাকে ধরে থাকে, তার রিয়েলাইজেশন যেটা আছে, তখন সেটাকে বলা হবে অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজম। ওটা আপনাদের যে মাসি পিসি গল্প আছে, মাসি পিসি গল্পটার মধ্যে এই অস্তিত্ববাদের ব্যাপারটা আছে। জীবন সংগ্রাম এক জিনিস, অস্তিত্ব আরেক জিনিস। আমরা অনেকেই মনে করি যে খেয়ে পরে শরীরকে বাঁচিয়ে রাখাই হলো অস্তিত্ব। নো, অস্তিত্ব একটি মানসিক ব্যাপার, শারীরিক ব্যাপার নয়। জীবন সংগ্রামটা হচ্ছে শারীরিক ব্যাপার। যেমন জীব সত্তা, মানুষ সত্তা, আপনারা এটা এসএসসি তে পড়ে এসেছেন। এই খেয়ে পরে আমরা বেঁচে থাকি, খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, সেটি আসলে জীব সত্তা, সেটি মনুষ্যত্ব নয়। কারণ খাওয়া দাওয়া আমাদের চিন্তাকে উন্নত করে না, মহৎ করে না, ওটার জন্য সাধনার প্রয়োজন। এই এখানেও ঠিক সেই জিনিসটাই আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে যুক্তি বিচার। হ্যাঁ, যে কোনো একটা জিনিসকে দেখুন, আগের যুগে যে প্রবলেমটা ছিল, প্রাচীন যুগ এবং মধ্যযুগের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই জিনিসটা ছিল যে তোমাকে তোমার বাবা মা কিংবা তোমার শিক্ষকেরা যা বলছে তুমি সেটা চোখ বন্ধ করে মেনে নাও, পাল্টা প্রশ্ন করা যাবে না। এটা খুব কমই একটা ব্যাপার ছিল, যে তারা বলেছেন আমরা পৃথিবীর ইতিহাসে এরকম অসংখ্য ব্যাপার জানি। যেমন গ্যালিলিওর কথা যদি ধরেন, জিওর্দানো ব্রুনোর কথা যদি আপনি ধরেন, এরকম আরো অনেক ব্যক্তি আছেন যারা সত্য প্রকাশ করতে গিয়ে চার্চের রোশানলে পড়েছে, কাউকে জীবন্ত আগুনে, ব্রুনোকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল, গ্যালিলিওকে চার্চের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। এরকম কিছু ব্যাপার আছে। অর্থাৎ তোমার ধর্ম বা তোমার পরিবেশ বা তোমার পরিবার যা কিছু বলছে তোমাকে সেটা মেনে নিতে হবে, সেটা সত্য মিথ্যা যাচাই করার কোনো প্রয়োজন নাই। যেই করতে যাবে তাকেই রোশনালে পড়তে হবে। এই বিষয়গুলো এখনো যে নেই তা না, এখনো কিন্তু আছে। আপনাকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে, তাহলেই আপনি বিশ্বাসী। ব্যাপারটা এরকম নয়। আধুনিক যুগ হচ্ছে যুক্তি বিচারের যুগ। হ্যাঁ, আমি এই তথ্যটা জানলাম, আপনি আমাকে বললেন, কিন্তু সেটিকে পরিপূর্ণভাবে যাচাই বাছাই করার এখতিয়ার আমার আছে। ভাই, কোনো একটা জিনিস যদি খাঁটি হয়, তাহলে তাকে 1000 বার পরীক্ষা দিলেও প্রবলেম নাই তো, সেদিক পরীক্ষা। তার মধ্যে যদি এইটুকু ইয়া থাকে যে হ্যাঁ, আমাকে 1000 বার পরীক্ষা করলেও আমি আমার পিউরিটি সম্পর্কে আমি নিশ্চিত, তাহলে তাকে পরীক্ষা করতে গেলে সে খেপে যাবে কেন? তার তো খুশি হওয়ার কথা। যাই হোক আর কি, এরকম সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র নামক একটি বই আছে, সেইখানে একজন উস্তাদের কথা দিয়ে এরকম বলেছে যে 50 বছর ধরে করেছি সাধনা, হা কপাল, কটা ভাষা হা কপাল, বাংলাই হলো না। ব্যাপারটা ঠিক এরকম আর কি। সাধনার কিছু ব্যাপার আছে। আপনি যখন সাধনা করবেন না, অন্ধের মতো সবকিছু বিশ্বাস করে যাবেন, তাহলে আপনার চিন্তাটা উন্নত হবে না, আপনি আধুনিক যুগে এসে পৌঁছবেন না। অর্থাৎ জন্মিয়েছেন আধুনিক যুগে, কিন্তু মানসিকভাবে আপনি বাস করবেন মধ্যযুগে কিংবা প্রাচীন যুগে। তখন গোটা পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গে আপনার একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। এটাই সমস্যা। এরপর আমরা বলতে পারি হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। হ্যাঁ, ধর্মীয় স্বাধীনতাটাকে, এটাও আধুনিক বা রেনেসাঁসের একটা বড় বৈশিষ্ট্য। আমি আমার যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমি সেই ধর্ম মানবো, হোয়াটএভার আমি মানবো না, এটা আমার ব্যাপার। জবাবদিহি আমাকে আপনার কাছে করতে হবে কেন? আমাকে যদি জবাবদিহি করতে হয় ধর্মের যিনি স্রষ্টা, আফটার ডেথ, মৃত্যুর পরে আমি তার কাছে জবাবদিহি করব। আপনি আমাকে সচেতন করেছেন, থ্যাংক ইউ, দ্যাটস অল। তিনি দেখছেন আমারই স্বধর্মের এক ব্যক্তি আমাকে বলছেন যে তুমি তো ধর্মকর্ম মানছো না, একটু মন দাও ধর্মে। তিনি আমাকে সচেতন করতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন, কিন্তু বাধ্য করতে পারেন না। আমার জবাবদিহিতা ওই ব্যক্তির কাছে নয়। ধর্মের ব্যাপারে জবাবদিহিতা হচ্ছে আফটার ডেথ, মৃত্যুর পরে।
সেটার দায়ভার কি আমি যদি ধর্ম পালন না করি সেটার জবাব কি আরেকজনকে দিতে হবে? নো, আমাকে দিতে হবে। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কার উপরে? আমার উপরে। এই যে ধর্মকে মানা, কিভাবে করে মানবে, কতটুকু মানবে, সেটা ব্যক্তির উপর নির্ভর করে। এটাও হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। এটিও রেনেসাঁসের একটা বড় বৈশিষ্ট্য। এখানে ১০টি মাত্র বৈশিষ্ট্যের কথা আমি বললাম। এই বৈশিষ্ট্যগুলো আপনারা মাথায় রাখবেন। এগুলোর উপরে পরবর্তীতে অনেক বড়, বড় ক্লাস পাঠে হয়তো এই জিনিসগুলো আপনারা পাবেন। এবার পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি আমি টোটালি পড়বো না। আপনাদের বইয়ে দেয়া আছে। আমি শুধু পাঠ পরিচিতি সম্পর্কে এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন লাইনগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এবার আমরা একটু কবিতায় চলে যাব। তবে কবিতায় যাওয়ার আগে আমরা গল্পটার একটু ব্যাকগ্রাউন্ডটা শুনে নিব। গল্পের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটাকে শুনে নেব। সিরাজুল ইসলাম বলছেন, কোনটা বড়, ধর্ম নাকি দেশপ্রেম? আপনি দুটো জিনিসের মধ্যে যদি কম্পেয়ার করতে চান, দুটো ভিন্ন ক্যাটাগরির, আমার মনে হয় যে দুটোই আপনার কাছে বড় হতে পারে। আপনি ধর্মকে নিজের অন্তরে রাখেন, নো প্রবলেম, কিন্তু দেশপ্রেম সেটি আরেক জায়গায় থাকবে। সেটি হচ্ছে কনসেপ্টটাই আলাদা। ধর্মের কনসেপ্ট আলাদা, দেশের কনসেপ্টটা আলাদা। কাজে দুটোকে আমরা এক পাল্লায় মাপবো না। কিন্তু যখন এইরকম ক্ল্যাশ তৈরি হবে, যেমন ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমরা আজকের আধুনিক জেনারেশন যেভাবে করে বইয়ে পড়ছি, যেভাবে করে আমাদেরকে বলা হয়েছে, শেখানো হয়েছে, এখানে একটা প্রবলেম আছে। যে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় কিন্তু ধর্মকে একটা বড় কজ হিসেবে দেখানো হয়েছে। পাকিস্তান ১৯৪৭ সালে গঠিত হয়েছিল ধর্মকে কেন্দ্র করে। আপনার উত্তরটা আমি দিচ্ছি, কিন্তু সরাসরি না দিয়ে আপনার বোধের উপরেই আমি ছেড়ে দিব আপনার উত্তরটাকে। ৪৭ সালে যখন দেশভাগ হয়, এই বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, ধর্মের ভিত্তিতে পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তান গঠন করেছিল। ধর্মই যদি সবচেয়ে বড় হবে দেশের চাইতেও, তাহলে তার ২৪ বছর পরে ১৯৭১ সালে সেই পাকিস্তানের সঙ্গেই যুদ্ধ করে আমাদের স্বাধীন হওয়ার কোনো প্রয়োজন ছিল না, যদি ধর্মই বড় হতো। কারণ সে কারণে তো ২৪ বছর আগে দুই পাকিস্তান এক হয়েছিল। ২৪ বছর পরে কি বোঝা গেল? দেশ বড় না ধর্ম বড়? আমার মনে হয় এটার মধ্য দিয়ে আপনি আপনার উত্তরটাকে পেয়ে যাবেন। এই কবিতা পড়াতে গিয়ে অনেকেই রামায়ণের যে কাহিনীটা আছে খুব সংক্ষেপে সেটা বলে, আমিও বলছি, আপনাদের একটু জানার দরকার আছে। রাজা দশরথের তিন রানী আর ৪ সন্তান। তো এরা যখন বড় হয় তখন রাজা দশরথ চেয়েছিলেন যে তার বড় ছেলে রামকে রাজ্যের দায়িত্ব দিয়ে তিনি একটু বিশ্রামে যাবেন, যেটা নরমালি হয়। তো ঠিক এই জিনিসটা দ্বিতীয় রানী সুমিত্রা, তার এটা পছন্দ হয়নি। কারণ তিনি চেয়েছিলেন তার ছেলে ভরত পছন্দ হোক, এটা চাও না, এটা চেয়েছিলেন বলতে আমি বলছি কেননা প্রথম থেকেই চেয়েছেন তা নয়। কারণ দশরথ একবার অসুস্থ হয়েছিলেন, তাকে প্রচুর সেবা যত্ন করেছিলেন। দশরথ খুশি হয়ে তাকে বর দিতে চেয়েছিলেন। তখন তিনি সঙ্গে সঙ্গে বর চাননি। তার যে সুমিত্রার বাপের বাড়ি থেকে আসা যে দাসী মন্থরা তার নাম, সে মন্থরা তাকে পরামর্শ দিয়েছেন যে এখন বর চেয়েও না, বলে দাও যে সুবিধা মতো সময় তুমি সেই বরটা চেয়ে নেবে। এই মন্থরা এখানে সমস্ত জটের মূল। যখন রামকে রাজ্যাভিষেকের জন্য প্রস্তুত হতে বলা হয়, যখন দশরথ এই সিদ্ধান্ত নিলেন, তখন মন্থরা সুমিত্রা না, আমি ভুল বলছি, সরি ফর দ্যাট। সুমিত্রা হচ্ছে তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় রানী হচ্ছেন কৈকেয়ী। কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, আই এম সো সরি ফর দ্যাট। দ্বিতীয় রানী যে কৈকেয়ীর বাপের বাড়ি থেকে আসে যে দাসী মন্থরা, কৈকেয়ীকে তিনি এই পরামর্শ দেন যে সুবিধা মতো সময় বর চেয়ে নেবেন। যখন রাজা দশরথ ডিসাইড করলেন রামকে রাজ্যের দায়িত্ব দিয়ে তিনি অবসরে যাবেন, ঠিক সেই সময় মন্থরা কৈকেয়ীকে এই পরামর্শ দিল যে তুমি এখন বর চাও। ৩টা বর এক এক করে সে বর চেতে লাগলো। প্রথম বর হচ্ছে ভরতকে রাজা করতে হবে, দ্বিতীয় বর হচ্ছে রামকে বনবাসে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো সত্যযুগের যে ব্যাপারটা সেটি ছিল যে
কেউ কখনো তার দেয়া প্রতিশ্রুতি অবজ্ঞা করতো না বা ভাঙতো না, এটাই। আর পিতৃ আজ্ঞা বলেও একটা ব্যাপার ছিল। তো এই কথা যখন রামের কানে গেল, রাম সে বলল যে ঠিক আছে, আমার মা, মানে নিজের মা নয়, তার সৎ মাতা, তিনি যেটা আমার বাবার কাছে যেটা প্রত্যাশা করেছেন আমি অবশ্যই সেটা করব। কেউ রাজি ছিল না, কিন্তু রাম অটল সেই বিষয়ে। তো রাম বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ইতিমধ্যে সীতা বলে যে আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব, কারণ এটাই একজন পত্নীর ধর্ম। তার হাজবেন্ড যেখানে আমাকেও সেখানে থাকতে হবে। ওকে, যাই। লক্ষণ সবচেয়ে ছোট, অর্থাৎ রাজা দশরথের যে তৃতীয় স্ত্রী সুমিত্রা, সুমিত্রার দুই পুত্র, তার মধ্যে লক্ষণ একজন। এই লক্ষণ সেও বলে যে আমি তোমাদের সঙ্গে যাব। কেন যাবে? কারণ তোমাদের রক্ষার দায়িত্ব আমার। যে কোনো বিপদ আপদ থেকে তোমাদের, কারণ এই ভাইরা পরস্পরকে প্রচন্ড ভালোবাসতো। হোয়াটএভার, তারা বনবাসে গেল। সেখানে গিয়ে এমন সময় সেই বনে রাবণের যে ছোট বোন শূর্পণখা, সেই শূর্পণখা বেড়াতে আসে এবং সে রামকে দেখে খুবই মুগ্ধ হয় এবং লাভ এট ফার্স্ট সাইট যেটাকে বলে, রামের প্রেমে পড়ে যায়, রামকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু স্বাভাবিকভাবে রাম সেটাকে ডিনাই করে। দুর্ব্যবহার করেনি, ডিনাই করে, কারণ সে বিবাহিত। তো রাম ডিনাই করে, এই অপমানটা দিতে পারে। এরপরে সে বারবার অনুনয় বিনয় করতে থাকে, লক্ষণের কাছে যায়। লক্ষণ শেষ পর্যন্ত কি করে, শূর্পণখার নাক কেটে দেয়। এই যে আমরা যে আজও বাংলা বাগধারায় বলি যে আমার তো অপমানে নাক কাটা গেল, নাক কাটার ব্যাপারটা সেখান থেকে এসেছে। তো কেন মানুষের যে চেহারার সৌন্দর্য, এই সৌন্দর্যটা একজন মানুষের, আপনারা নিজেরা কল্পনা করেন যে আপনার নাকটা নেই, এখন কত বিশ্রী লাগবে। তো ঠিক সেরকম এই অপমান, শূর্পণখা সে চলে গেল হচ্ছে তার নিজের রাজ্যে গিয়ে, তার যে বড় ভাই লঙ্কার রাজা রাবণ, সে রাবণকে বলল অমুক জায়গাতে এই ব্যক্তিরা আমার সঙ্গে এটা করেছে। খেয়াল করে দেখুন, রাবণ কিন্তু তখনও তখনও সীতাকে দেখেনি, সীতার সৌন্দর্যে মুগ্ধ হয়নি, দেখেইনি সে। সে এই কারণে ওই বনে এসেছে, সেটা হচ্ছে তার বোন, সে একটি রাজ্যের রাজা, রাজার ছোট বোন, তার নাক কেটে দিয়েছে। এই যে অপমান, সেই অপমানের প্রতিশোধ নিতে হবে। এই প্রতিশোধ পরায়ণতা, বোনের অপমানের প্রতিশোধ, যে কোনো ভাই আজকের যুগেও, যে কোনো ভাই সে যদি ভাই হয় তাহলে অবশ্যই তার বোনের প্রতিশোধ, তার বোনের অপমানের প্রতিশোধ নেবে, নো ডাউট অ্যাট অল, নেবে। রাবণও তাই করেছে, সে একজন ভাই, তার দায়িত্ব আছে। সে এসেছে, তারপরে সেখানে অনেক কাহিনী আছে, আমি আর সেই কাহিনীর মধ্যে ঢুকছি না, শুধু এটুকু বলে দিচ্ছি যে শেষ পর্যন্ত সীতাকে দেখে সে মুগ্ধ হয় এবং কৌশলে সীতাকে অপহরণ করে নিয়ে চলে যায়। অনেক কাহিনী আছে, তো এটা আপনারা একটু ইন্টারনেটে সার্চ দিয়ে পড়ে নিতে পারবেন। চলে যায়, সেই সীতাকে উদ্ধার করার জন্য বিভিন্ন ঘটনাক্রম পার হয়ে রাম এবং লক্ষণ লঙ্কাপুরীতে এসে উপস্থিত হয়। যারা ধার্মিক তারা এই কথা বলেন যে রাবণ পাপ করেছে, সে অন্যের বউকে চুরি করে নিয়ে এসেছে, এই যে পাপটা সে করেছে, তার পাপের কারণে এই পতন। এবং এই একই জিনিস কিন্তু বিভীষণও বিশ্বাস করে যে রাবণের যে অত্যাচার, রাবণ যে পাপী, তার পাপের কারণে আজকে লঙ্কার এই দশা। এটিও মানে ধর্মীয় দিক থেকে এই জিনিসটা বলা হয়, বিভীষণও তাই বিশ্বাস করে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত স্পষ্ট করে একটি জিনিস বলে দিলেন যে লক্ষণ যদি শূর্পণখার নাক না কাটতো তাহলে এই ঘটনা ঘটতোই না। ব্যাপারটা হচ্ছে এই যে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধের যে ব্যাপারটা রেনেসাঁ আমরা বললাম, সেটা এখানে মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই যে ঘটনাটা, সেই ওই ঘটনাটাকেই এখানে উপজীব্য করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে লঙ্কাপুরীতে যখন রাম এবং লক্ষণ পৌঁছলো, পৌঁছানোর পরে কি ঘটে। পৌঁছানোর পরে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে। যুদ্ধে প্রথমে রাবণের রাবণের যে বড় ছেলে বীরবাহু, আপনাদের কবিতার মধ্যে বীরবাহু নামটা নেই, কিন্তু শব্দার্থ টিকার মধ্যে, পাঠ পরিচিতির মধ্যে বীরবাহু নামটা আছে। রাবণের দুই পুত্র, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন, আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন।
স্ক্রিনে যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কবিতার যে প্রেক্ষাপট আলোচনা সেইখানে আমি এক পক্ষ এবং আরেক পক্ষ বা প্রতিপক্ষ হিসেবে এটা লিখেছি। এক পক্ষকে রেখেছি হচ্ছে রাম, লক্ষ্মণ এবং বিভীষণ, এবং দেখুন এটার কিন্তু কালার গুলো আলাদা করে দেয়া আছে, কারণ ওই যে বলেছি বিভীষণ এখানে রাজাকারের ভূমিকা পালন করেছে, পক্ষ ত্যাগী। কাজেই বিভীষণ কিন্তু পিওরলি রাম লক্ষ্মণের মানে অনুসারী নয়, সে তার জন্মস্থান হচ্ছে লঙ্কা, সে রাবণের ছোট ভাই, বাট নিজের পক্ষ ত্যাগ করে সে প্রতিপক্ষে যোগ দিয়েছে। সে প্রতিপক্ষে যোগ দিয়েছে। দেখুন এখানে যতগুলো ক্যারেক্টার আছে, আপনাদের এই কবিতাটা পড়তে গিয়ে যতগুলো চরিত্রকে আমরা পাই, সেই চরিত্রগুলোকে আমি ভিন্ন ভিন্ন দুটো অংশে ভাগ করে দিয়েছি। প্রথমত রেখেছি হচ্ছে এক পক্ষে রাম, লক্ষ্মণ, এই দুজনকে, পরবর্তীতে ওখান থেকে টেনে বিভীষণকে এই পক্ষে দিয়েছি। আচ্ছা, প্রতিপক্ষে কি আছে? প্রতিপক্ষে প্রথমে রেখেছি নিকষাকে। নিকষা হচ্ছেন রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা, এই চারজনের মা। অর্থাৎ রাবণেরা হচ্ছে 3 ভাই 1 বোন, এই চারজনের মা হচ্ছেন নিকষা। সতী হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য। কেউ যদি মনে করেন সতীও তার নামের অংশ, সেটা ঠিক না, তার নাম শুধু নিকষা। এই 4 ভাই বোন মানে রাবণেরা যে 4 ভাই বোন, এই 4 ভাই বোনের মধ্যে তৃতীয় ভাই হলেন আমাদের কালপ্রিট বিভীষণ। এই বিভীষণেরও একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আপনারা নেট ঘেটে কিংবা পৌরাণিক যে অভিধান আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, পৌরাণিক অভিধানটা কি। সুধীরচন্দ্র সরকার সংকলিত এই যে পৌরাণিক অভিধান, আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু খেয়াল করে দেখুন, দেখুন পৌরাণিক অভিধান। এই পৌরাণিক অভিধানে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এই বইটার মধ্যে সমস্ত ইনফরমেশন বলা আছে। তো সেই কারণে আমি আর বলছি না, সময় নষ্ট করছি না, জাস্ট বইটাকে দেখে রাখেন। আপনারা এই বইটাকে পড়বেন, নেটেও হয়তো পিডিএফ আকারে পাওয়া যায়, এখানে এই সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। তো যাই হোক, বিভীষণ এই পক্ষে যোগ দেয়। আর রাবণের 2 পুত্র, বড় ছেলের নাম বীরবাহু আর ছোট ছেলের নাম মেঘনাদ। তো যুদ্ধে প্রথমে সেনাপতি ছিল বীরবাহু, সেই বীর দর্পে যুদ্ধ করে শহীদ হয় বা মারা যায়। তারপরে একে একে কুম্ভকর্ণ, তাকেও যুদ্ধে পাঠানো হয়, তিনিও বীর দর্পে যুদ্ধ করে মারা যান। এরকম লঙ্কার আরো যত বড় বীর ছিলেন সবাই একে একে যুদ্ধক্ষেত্রে নিহত হয়। অবশেষে যে ছোট ছেলে মেঘনাদ, সেই মেঘনাদকে পরবর্তী দিনে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেন লঙ্কাপতি রাবণ। এখন মেঘনাদ যুদ্ধে যাবেন, যাওয়ার আগে তিনি একটা যজ্ঞ করবেন, একটা ধর্মীয় অনুষ্ঠান করবেন, প্রোগ্রাম। সেই অনুষ্ঠানটা যদি তিনি করতে পারেন, বলা হয়ে থাকে এই যজ্ঞটা যদি কমপ্লিট করতে পারে তাহলে যুদ্ধে তিনি অজেয় হবেন, তাকে কেউই পরাজিত করতে পারবে না। এই তথ্যটা কিন্তু বিভীষণও জানতেন। এই তথ্যটা বিভীষণও জানতেন যে মেঘনাদ যদি ওই যজ্ঞটা কমপ্লিট করতে পারে তাহলে এই যুদ্ধে তাকে হারানো যাবে না। অতএব যেভাবেই হোক, ছলে বলে কলে কৌশলে, যেভাবেই হোক মেঘনাদকে তার আগেই হত্যা করতে হবে, আদারওয়াইজ এই যুদ্ধে জেতা যাবে না। এই বুদ্ধিটা বিভীষণ রাম এবং লক্ষ্মণকে আগে থেকেই দেয়, এবং কিভাবে করে সেখানে যাবে, কি করবে না করবে, সমস্ত পরিকল্পনাই বিভীষণ করে। এই যে অংশটুকু, এই অংশটুকুই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ব্যাকগ্রাউন্ড, যে পরিকল্পনাটা তারা করছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের মনে রাখতে হবে। আর ব্যাকগ্রাউন্ডের পরে আপনারা নিশ্চয়ই ওটা দেখতে পেয়েছেন, দেখতে পেলে আপনারা তার পরের যে তালিকাটা আছে এই জায়গাটা আপনারা চলে আসেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যে চিত্রটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই চিত্রটাই যে ভালো মতো বুঝবেন কবিতাটার
টোটাল বিষয়টা বা ফিগারটা তার চোখের সামনে ভেসে উঠবে। যাই হোক, চিত্রটা দেখে আমি একটু চিত্রটাকে ব্যাখ্যা করে দিয়ে যাচ্ছি। নিকুঞ্জ ভিলা যজ্ঞাগার, যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটা দেখেন নিচে লেখা আছে নিকুঞ্জ ভিলা যজ্ঞাগার। এই সেই যজ্ঞাগার, যজ্ঞ স্থান, যেখানে মেঘনাদ যজ্ঞ করছে এবং বিভীষণ জানে যে এই যজ্ঞটা কমপ্লিট করতে পারলে তাকে পরাজিত করা যাবে না, বিধায় তার আগেই যেভাবে করেই হোক আমাকে সেখানে পৌঁছে মেঘনাদকে যুদ্ধে পরাজিত করতে হবে। সেই কারণে লক্ষণ এবং বিভীষণ এরা দুজন কৌশলে ওই নিকুঞ্জ ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে। এখন প্রশ্ন হচ্ছে যে একে তো রাজপ্রাসাদ, দ্বিতীয়ত হচ্ছে লক্ষণের জন্য সেটা খুবই অপরিচিত জায়গা, তৃতীয়ত হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে সিকিউরিটির ব্যবস্থা আছে। এত কিছু ভেদ করে লক্ষণ কিভাবে সেখানে যাবে? কাজেই তার একজন গাইড দরকার। এই গাইডের ভূমিকাই পালন করেছে কে? বিভীষণ। কিন্তু এই তথ্যগুলো মেঘনাদ জানতো না, যে সেটা আমরা পরে টের পাবো আর কি। তো ইতোমধ্যে অনেক সিকিউরিটি ছিল, তাদেরকে মায়াদেবীর সাহায্য নিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয় এবং বিভীষণ লক্ষণকে নিয়ে যজ্ঞাগারে প্রবেশ করে। বাট প্রবেশ করলে কি হবে? বিভীষণ কিন্তু নিজের দরজার আড়ালে লুকিয়েছিল, সে সরাসরি যজ্ঞাগারে প্রবেশ করেনি, সে একটু আড়ালে ছিল। হোমরত অবস্থায় মেঘনাদ যখন লক্ষণকে দেখতে পায়, শত্রুপক্ষের যোদ্ধা এসে উপস্থিত, তার মনে একই সঙ্গে অনেকগুলো প্রশ্নের উদয় হয়। একই সঙ্গে অনেকগুলো প্রশ্ন। কি সেই প্রশ্ন? প্রশ্নগুলো হচ্ছে এরকম যে লক্ষণ এখানে কিভাবে করে প্রবেশ করলো, তার তো এটা জানার কথা না, এটা জানার কথা না, এই তার প্রশ্ন। এবং সে কিছুতেই এই প্রশ্নের সমাধান করতে পারছিল না, মানে সে ভাবতেই পারছিল না যে হাউ ইজ ইট পসিবল। তো যাই হোক, এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো লক্ষণের সঙ্গে প্রথম কথাগুলো হচ্ছিল মেঘনাদের, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মেঘনাদ বিভীষণকে দেখতে পায়নি ততক্ষণ পর্যন্ত লক্ষণের সঙ্গে কথা বলতে, আর সে ভাবছিল যে কিভাবে করে সে প্রবেশ করলো, এত সিকিউরিটি পেরিয়ে কিভাবে করে অচেনা একটা জায়গাতে এসে সে প্রবেশ করলো, এটা সে ভাবছিল। এবং তখন সে লক্ষণকে, কারণ যুদ্ধের নিয়ম হচ্ছে দুপক্ষকে ইকুয়াল হতে হবে। ওর কাছে দেখুন, আমি এখানে লিখে দিয়েছি যে অস্ত্রধারী লক্ষণ, তার কাছে অস্ত্র আছে, আর নিচে দেখেন লেখা আছে নিরস্ত্র মেঘনাদ, তার কাছে অস্ত্র নেই। এই যে অসমতা, এই অসমতায় যুদ্ধের নিয়ম না। তো সে অস্ত্র আনার জন্য কি বলে দরজার দিকে এগোতে থাকে, চোখ পড়ে। এমন সময় সে দেখতে পায় সেখানে দরজায় দাঁড়িয়ে আছে, লুকিয়ে আছে তার পিতৃব্য চাচা খুল্লতাত, কে? বিভীষণ। তাহলে এতক্ষণ ধরে যে মেঘনাদের মনে অসংখ্য প্রশ্ন জমেছিল, যে কিভাবে করে লক্ষণ এখানে আসলো, কে তাকে পথ দেখালো, তার তো এখানে আসতে পারার কথা না, এত সিকিউরিটি, তারপরে সে কখনো এর আগে এখানে আসে নাই, এত সেফ একটা জায়গা, নিরাপদ একটা জায়গা, গোপন একটা জায়গা, সে কিভাবে করে আসলো? এই সমস্ত প্রশ্নের উত্তর সে এক মুহূর্তের মধ্যেই পেয়ে যায়, একটা মাত্র মুহূর্তে পেয়ে যায়, যখন সে তার দরজার ওপাশে লুকানো অবস্থায় তার চাচাকে দেখতে পায়। এই জন্য আপনাদের এই যে কবিতাটা, এই কবিতাটা শুরুই হয়েছে সমস্ত দ্বন্দ্বের, তার ভিতরে যে প্রশ্নের ঝড় চলছিল, দ্বন্দ্ব চলছিল, সেই দ্বন্দ্বের নিরসন দিয়ে। অর্থাৎ এই আপনাদের পাঠ্য বইয়ের কবিতার প্রথম যে লাইন, প্রথম যে শব্দ, সেটা হচ্ছে এতক্ষণে। এতক্ষণে মানে কি? এতক্ষণে মানে সে এতক্ষণে বুঝতে পারলো কিভাবে করে লক্ষণ এই যজ্ঞাগারে প্রবেশ করছে। মুহূর্তের মধ্যে তার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়।
আমরা কবিতার মধ্যে প্রবেশ করব। দেখুন, আচ্ছা, কবিতায় প্রবেশ করার আগে আমি আরেকটি কথা আপনাদেরকে একটু বলতে চাই। এই কবিতায় না, এগুলো কবিতার যে আঙ্গিক আলোচনা, সেগুলো কত মাত্রা সমিল প্রবহমান যা যা কিছু আছে সেগুলো আপনাদের বইতেই দেয়া আছে। এগুলোকে জাস্ট একটু আলাদা করেছি আমি। হ্যাঁ, একটি বিষয় একটু বলে দেয়া দরকার। সরি, আমি একটু ভুলে গিয়েছিলাম, বলে দিচ্ছি। আপনাদের যে অবজেক্টিভ আসে কিংবা কাকে কি নামে সম্বোধন করা হয়েছে না হয়েছে, এই বিষয়টা খুবই একটা ধোঁয়াটে ব্যাপার হয়ে দাঁড়ায়। এইটাকে নিরসন করার জন্য আপনার স্ক্রিনে দেখতে পাবেন যে আমি এটা চরিত্র বিশ্লেষণ ছক 1 এই নামে একটি ছক করে দিয়েছি। ছকে দেখেন শিরোনামে লেখা আছে হচ্ছে যে নাম, পরিচয়, সম্পর্ক, মানে কে কার কি হয়, তার বৈশিষ্ট্য এবং যদি অন্য কোনো তথ্য থাকে। আমি কিন্তু বৈশিষ্ট্যগুলো লিখিনি, সির্ফ একজনের লিখেছি। এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা নিজেরা কবিতা পড়ে পড়ে বুঝে বুঝে নিজেরা লিখবেন। আমি যদি সব লিখে দিই তাহলে হবে কি, আপনি আর পড়বেন না। এই কারণে আমি নোট, শিট, গাইড বই এগুলোর পক্ষপাতী না। আমি ব্যক্তিগতভাবে এগুলোকে পছন্দ করি না। আপনি আমাদের যে কোনো শিক্ষকের কাছে গিয়ে পুরো বিষয়টা সম্পর্কে আলোচনা করেন, বোঝেন, তাকে কিন্তু কাজটা নিজে করেন। এটা আমার উদ্দেশ্য আর কি। যাই হোক, এখানে কতগুলো ক্যারেক্টার আছে। নিকষা আছেন, রাবণ আছেন, কুম্ভকর্ণ, বিভীষণ, তারপরে আছে শূর্পণখা, বীরবাহু, মেঘনাদ, রাম, লক্ষণ, মায়াদেবী। এতগুলো ক্যারেক্টার এখানে আছে। এই ক্যারেক্টার গুলোর পরিচয় কি, কে কার কি হয় সম্পর্ক, এটা আপনারা মনে রাখবেন। জাস্ট এটা খুব সিম্পল একটা চার্ট। কিন্তু চরিত্র বিশ্লেষণ ছক যে 2, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মনে রাখার জন্য এই চার্টটা বেশ বড় একটা চার্ট। অর্থাৎ এই কবিতা পড়লে আমরা একটি জিনিস দেখতে পাই যে মেঘনাদ কিংবা বিভীষণ একে অপরকে অথবা রাবণকে উদ্দেশ্য করে অথবা রাম লক্ষণকে উদ্দেশ্য করে সরাসরি নাম ডাকে নাই, কখনো কখনো কতগুলো গুণবাচক বিশেষণ দিয়ে ডেকেছে। গুণবাচক বিশেষণ এটি দিয়ে ডেকেছে। যেমন কি বলে আপনার শুলি শম্ভুনিভ, এটা একটা বিশেষণ। যেমন হচ্ছে রক্ষ শ্রেষ্ঠ, রথী, মহারথী, এই সমস্ত কিছু বলেছে। সরাসরি নাম উল্লেখ করে নাই, কিন্তু বুঝিয়ে দিয়েছে। তাহলে কোন নামটা কার ক্ষেত্রে প্রযোজ্য, কাকে কি নামে ডাকা হয়েছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা অবজেক্টিভের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এই চরিত্র যে ছকটা আছে, চরিত্র বিশ্লেষণ ছকের যে 2 নম্বর ছকটা আছে, এটা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ জাস্ট আপনার স্ক্রিনে দেখে নেন, দেখে নিয়ে সেভাবে করে কাজটা করবেন। এবং কখনো কখনো রাম এবং লক্ষণকে একই সঙ্গে একটা নামে ডাকা হয়েছে, সেটাও আমি বাম সাইডে সবুজ কালি দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি যে এগুলো আসলে এককভাবে রাম বা লক্ষণকে বলেনি, এটার দ্বারা উভয়কেই বুঝিয়েছে। প্রত্যক্ষভাবে যে উপস্থিত, যিনি উপস্থিত ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে যে উপস্থিত লক্ষণ, প্রত্যক্ষভাবে তাকে বুঝিয়েছে, কিন্তু ইন্ডিকেশন শুধু লক্ষণ ছিল না, একই সঙ্গে রামও ছিল ইন্ডিকেশনের সাইডটা। সেই কারণে ওই শব্দগুলো রাম লক্ষণ উভয়কেই বলা হয়েছে। এগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে। কাজেই এই চারটা ভালো মতো খেয়াল করবেন। মেঘনাথকে অনেক নামে ডাকা হয়েছে, বিভীষণকে অনেক নামে ডাকা হয়েছে, লক্ষণকে অনেক নামে ডাকা হয়েছে এখানে। তারপরে হচ্ছে লঙ্কাপুরী, যে মানে যে রাজ্যটা, সে রাজ্যটাকেও বেশ কতগুলো উপমা দিয়ে কিংবা ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়েছে। এগুলো যেন কনফিউশন তৈরি না করে আপনাদের মনে, সেই কারণে এই চারটাকে খুব গভীর মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা এখন যে টেক্সট, সেই টেক্সটে চলে আসব। আমার মনে হয় আপনারা কবিতাটা আপনাদের কলেজে যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন তাদের পড়ানো কোনো কোনো কলেজে হয়ে গেছে, কোনো কোনো কলেজে হয়তো শুরু করবে, আর সেকেন্ড ইয়ার তো নিশ্চয়ই পড়েছেন, হয়তো বছরখানেক হলেও ভুলে গেছেন কিংবা হয়তো রিকল করা দরকার। আমি সেই কবিতার মধ্যেই চলে যাচ্ছি। এতক্ষণে শব্দটার ব্যাখ্যা কিন্তু আগেই দিয়েছি। এতক্ষণে বলতে ওই যে বিভীষণের মনের মধ্যে অসংখ্য প্রশ্ন ছিল যে লক্ষণ কিভাবে করে এখানে প্রবেশ করলো, সে কোনোভাবে চিন্তা করতে পারছিল, এর সঠিক উত্তরটা পাচ্ছিল না। যখন সে দরজার কাছে দাঁড়ানো তার চাচাকে দেখতে পেল,
তখন মুহূর্তের মধ্যে তার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল যে কিভাবে লক্ষণ নিকুম্ভিলার যজ্ঞাগারে প্রবেশ করেছে। তাই মেঘনাদের মুখ দিয়ে বেরিয়ে গেছে এতক্ষণে, অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম, অরিন্দম হচ্ছে মেঘনাদের আরেক নাম। অরি মানে শত্রু, অরিকে দমন করে, যে শত্রুকে যে দমন করে সেই হচ্ছে অরিন্দম। তাহলে বিভীষণ কি বলে আমাদের মেঘনাদ, মেঘনাদ হচ্ছে একজন বীর যোদ্ধা, শত্রুকে দমন করে, তাই তাকে অরিন্দম নামে ডাকা হয়েছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এতক্ষণে আমি বুঝতে পারলাম, জানিনু বলতে জানলাম বা রিয়েলাইজ করলাম বা বুঝলাম যে কেমন করে লক্ষণ পশিল মানে প্রবেশ করলো কোথায়, রক্ষপুরে। রক্ষ মানে রাক্ষসপুরীতে, দ্যাট মিনস ওই যে গোটা লঙ্কাকে বুঝানি এখানে রাজপ্রাসাদ বুঝিয়েছে। রক্ষপুর বলতে এখানে রাজপ্রাসাদ বুঝিয়েছে আপাতভাবে ওই 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 ঘটনাটাকে কেন্দ্র করে। আচ্ছা, বিষাদে বলতে এখানে খুব গভীর দুঃখের সঙ্গে মেঘনাদ এই কথা বলেছে। দেখুন টোটাল কবিতায় কিন্তু লক্ষণের সঙ্গে মেঘনাদের কোনো কথোপকথন নেই, কেউ কারোর সঙ্গে একটি কথাও বলেনি, এই যতটুকু কবিতা আমাদের পাঠ্য আছে। তাহলে টোটাল কবিতাটা কথোপকথন, এখানে উপস্থিত তিনজন, কে কে উপস্থিত, বিভীষণ একজন, মেঘনাদ একজন, লক্ষণ একজন, তিনজন উপস্থিত, কিন্তু কথা হয়েছে দুজনের মধ্যে, কার সঙ্গে কার, মেঘনাদের সঙ্গে বিভীষণের। লক্ষণ সেলফ উপস্থিত ছিল, তার কোনো কথা এই কবিতায় নেই। কাজে আমরা ধরে নেব কি একজন কথা বলছেন, কথোপকথন আপনাদের যাদের তাহারেই পড়ে মনে, সুফিয়া কামালের এই কবিতাটা পড়া হয়েছে, যারা সেকেন্ড ইয়ারে পড়ে নিশ্চয়ই তাদের হয়েছে, ফার্স্ট ইয়ারের হয়তো কোনো কোনো কলেজে হয়েছে, কোনো কলেজে হয়নি। তো সেখানেও দেখবেন যে কবি ভক্ত এবং কবি পরস্পরের সঙ্গে কথা বলছে কবিতার মধ্যেই, কিন্তু কবি ভক্ত প্রশ্ন করছেন, কবিতার উত্তর দিচ্ছেন। তাহলে দুজন ব্যক্তি এখানে পরস্পর কি করছে, সংলাপের মাধ্যমে কথোপকথন করছে। এই কবিতাটার গঠনটাও সেরকম। বিভীষণ মেঘনাদ কথা বলছেন, প্রশ্ন করছেন বিভীষণকে, বিভীষণ সেটার উত্তর দিচ্ছেন, তার উত্তরে মেঘনাদ আবার কথা বলছেন, সেটার প্রেক্ষিতে বিভীষণ আবার কথা বলছেন, উত্তর দিচ্ছেন। এই যে পরস্পরের কথোপকথন, এই কথোপকথনই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ এই এই কবিতাটা। তো তাই প্রথম কথা বলছে কে, প্রথম সংলাপ আলোচনা শুরু করেছে এখানে মেঘনাদ। সে বলছে এতক্ষণে, অরিন্দম কহিলা বিষাদে, জানেন কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হায় তা তো উচিত কি তব এই কাজ, বলছে তুমি যে কাজটা করেছো, শত্রুপক্ষকে নিজের ঘরে আসার পথ চিনিয়ে দিয়েছো, তাদের পক্ষ অবলম্বন করেছো, এই যে কাজটা তুমি করেছো, এই কাজটা করা কি তোমার উচিত হয়েছে? উচিত হয়নি। একজন বীর যোদ্ধা, একজন দেশপ্রেমিক নাগরিক কখনো শত্রুপক্ষে যোগ দেবে না এবং শত্রুকেও নিজের পথ চেনাবে না। তাই বিভীষণ একজন বীর যোদ্ধা, তাই সে বলছে যে তোমার এই কাজটা করা কি উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী। এখন আসলে কি পরবর্তী যে কথাগুলো আসবে, মাঝামাঝি আসবে, সেই কথাগুলোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এটা যে বিভীষণকে তার বংশ পরিচয় মনে করিয়ে দেয়া, যে কোন শ্রেষ্ঠ মহাকুলে তোমার জন্ম, তার নিজের বংশ পরিচয় তাকে মনে করিয়ে দিয়ে তার মধ্যে দেশপ্রেম জাগানোর যে চেষ্টা, সেই চেষ্টাটাই এখন মেঘনাদ করছে, করবে। তাই সে বলছে যে তোমার জননী, জন্মদাত্রী, তিনি তো সতী, তিনি কখনো পাপ করেনি, যে সতী মানুষ সে কখনো অন্যায় কিছু করতে পারে না। সহোদর রক্ষ শ্রেষ্ঠ, সহোদর মানে কি আপন মায়ের পেটের ভাই, রক্ষ শ্রেষ্ঠ রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, দ্যাট মিনস রাক্ষসদের যে রাজা, সে অর্থে রক্ষ শ্রেষ্ঠ বলা হয়েছে। শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ, শুলিশ শম্ভুকে, শম্ভু হচ্ছেন সনাতনপন্থীদের যিনি দেবতা, মহাদেব শিব। তো এটার এই যে তিনি একটা উপমা দিয়েছেন এখানে, সেই উপমাটা কেন দিয়েছেন, কুম্ভকর্ণকে কেন শিবের সঙ্গে কম্পেয়ার করছেন? শিব যখন ক্রোধান্বিত অবস্থায় থাকে সেই সময় তার যে একটা ভয়াবহ রূপ থাকে, যে পরিমাণ শক্তি তিনি ধারণ করেন, কুম্ভকর্ণ সেও ওই একই রকম শক্তি ধারণ করে। দ্যাট মিনস কুম্ভকর্ণ অনেক বড় বীর। কুম্ভকর্ণ সম্পর্কে একটি কথা আপনাদেরকে বলে দিই, যে আমরা ছোটবেলা থেকেই শুনে আসি যে কুম্ভকর্ণ বেটা 6 মাস খায় 6 মাস ঘুমায়। কথাটা সত্য নয়, কথাটাকে আমরা ভুল ভাবে শুনেছি, জাস্ট বলে দিচ্ছি।
1 বছর, 365 দিনে 1 বছর, দ্যাট মিনস 6 মাস যোগ 6 মাস, এই 182 দিন হচ্ছে সেই 6 মাস। মাঝে যে একদিন, সেই একটা দিন কি হয়? এর মানে হচ্ছে কুম্ভকর্ণ এটা হচ্ছে তার শুধু ঘুম, একটানা ঘুম। অর্থাৎ কুম্ভকর্ণ একটানা 6 মাস ঘুমায়, খাওয়ার জন্য একদিনই জেগে ওঠে, সির্ফ একদিন, প্রচুর পরিমাণে খেয়ে আবার পরবর্তী 6 মাস ঘুমায়। কাজেই আমাদের যে শুনে আসা কথাটা যে 6 মাস খায় 6 মাস ঘুমায়, এটা সত্য নয়। সত্য হচ্ছে সে মাত্র একদিন খাওয়ার জন্য ওঠে, ওই একদিন খাওয়া তার পরবর্তী 6 মাস হয়ে যায়, এই 6 মাস সে ঘুমিয়ে থাকে, আবার 6 মাস পরে একদিনের জন্য ওঠে, আবার ঘুমিয়ে পড়ে। বিষয়টা, হিসাবটা এরকম। এই তথ্যটাকে জাস্ট জেনে রাখবে। তাহলে শুলি সম্ভনিভ দ্বারা আমরা কি বুঝছি? শিব যখন প্রচন্ড রূপে থাকেন, প্রচন্ড রূপ ধারণ করেন, রুদ্র তেজে থাকেন, সেই সময় শিবের যে শক্তি, সেই একই রকম শক্তিও ধারণ করে কে? আমাদের কুম্ভকর্ণ। সে একজন বড় বীর, ভাতৃপুত্র বাসব বিজয়ী, তোমার ভাইয়ের ছেলে, দ্যাট মিনস আমি কে? মেঘনাদ। বাসব বিজয়ী, বাসব হচ্ছে কারা? যারা দেবতা, ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। এখানেও একটা কথা বলে রাখি যে ইন্দ্র আসলে কোনো ব্যক্তির নাম নয়, দেবতাদের যিনি রাজা তাকে কমনলি ইন্দ্র বলা হয়, কিন্তু আমরা আসলে এমন ভাবে পড়েছি, এমন ভাবে শুনেছি যে আমরা ধরেই নিয়েছি যে হচ্ছে তার নামই ইন্দ্র। আসলে তার নাম কি, অরিজিনাল নাম কি আমি নিজেও জানি না। দেবতাদের রাজাকে ইন্দ্র বলে, এক কথায় শেষ। যাই হোক, তো দেবতাদের সঙ্গে যুদ্ধে ইন্দ্রকেও পরাজিত করেছে কে? মেঘনাদ। তাহলে তোমার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, তোমার আরেক ভাই অনেক বড় একজন বীর, তোমার ভাইয়ের ছেলে ভাতিজা মানে আমি মেঘনাদ, যে যুদ্ধে ইন্দ্রকেও পরাজিত করেছি, এই রকম বীর বংশে জন্মগ্রহণ করে বীর বংশের লোক হয়ে তুমি কেমন করে এরকম গর্হিত একটা কাজ করলে, নীচতার একটি কাজ করলে, সেই কথাটাই এখানে বলছে। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, তোমার নিজের বাড়িতে গোপনে ঢোকার পথ তুমি আরেকজনকে দেখাচ্ছ। এখানে তস্কর বলেছে কেন? ওই যে যারা বীর তারা কখনো পিছনে ছুরি মারে না, একজন প্রকৃত বীর সবসময় মুখোমুখি লড়াই করে, ফেস টু ফেস লড়াই করে, কখনো সে ছলনা কিংবা শঠতার আশ্রয় নেয় না, এটা বীরের শোভা পায় না। লক্ষণ তো তাই করেছে, কারণ লক্ষণ এত বড় যোদ্ধা নয় যে সে মেঘনাদের মুখোমুখি হয়ে লড়াই করে মেঘনাদকে যুদ্ধে পরাজিত করবে, এত বড় বীর লক্ষণ নয়। তাই মায়া দেবীর সাহায্য নিতে হয়েছে, আরো অনেকের সাহায্য নিয়ে তাকে এই কাজ গোপনে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করতে হয়েছে। এই স্বভাবটার কারণে তাকে তস্কর বলা হয়েছে। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, চন্ডালে বসাও আনি রাজার আলোয়। চন্ডাল কারা? সনাতন ধর্মে বা হিন্দু ধর্মের যে 4টি বর্ণাশ্রম আছে, এই বর্ণাশ্রমের সবচেয়ে নিচু হচ্ছে শূদ্র। শূদ্রদের মধ্যে অনেকগুলো বিভাজন আছে, তার মধ্যে চন্ডাল বা চাড়াল একটি। এরা হচ্ছে এমনিতে নিচু বংশজাত, তার উপরে এদের স্বভাব চরিত্র সেরকমই। অর্থাৎ চন্ডাল বলতে এখানে একদম নিচু শ্রেণীর মানসিকতা সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে নিচু শ্রেণীর মানসিকতা কেন? রাম লক্ষণ যে কাজগুলো করেছে সেগুলো বীরের কাজ নয়। সেই কারণে মেঘনাদ তাদেরকে বলছে যে তারা তো চন্ডাল, সেই চন্ডাল স্বভাবজাত মানুষগুলোকে তুমি কি করেছো? রাজার আলে তুমি তাকে রাজার মানে মাথায় কি বলে, তাকে তুমি হৃদয়ে স্থান দিয়েছো, তাকে তুমি মাথায় করে রেখেছো, হ্যাঁ, তুমি তাকে রাজা হিসেবে বসাতে চাও, ঠিক না? কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি পিতৃতুল্য, বলছে কিন্তু তোমাকে আমি বকা দেব না, তোমাকে আমি ভৎসনা করব না, লাঞ্ছনা করবো, কারণ কি তুমি আমার গুরুজন। এটি একটি ইম্পর্টেন্ট জিনিস, যে আজকে আমরা অনেক কথা বলি বটে, কিন্তু গুরুজনকে শ্রদ্ধা করা,
এটা একটা কালচারের ব্যাপার, সব কালচারেই সেটা আছে। কিন্তু গুরুজনকে গুরুজন হতে হবে। গুরুজন যদি গুরুজনের মতো না হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে দাঁড়াবে। তো যাই হোক, তো এখানে একে মেঘনাদ হচ্ছে ভাতিজা, বয়সে ছোট, অভিজ্ঞতা ছোট, সম্পর্কে ছোট, সবকিছুতেই ছোট। তাই সে বলছে আমি ছোট, তাই তোমাকে আমি বকা দিতে পারি না বা গঞ্জনা দিতে, লাঞ্ছনা দিতে পারি না। তুমি আমার গুরুজন, আমার পিতার সমান, কাজেই সেটা আমার শোভা পায় না। ছাড়ো দ্বার, যাব অস্ত্রাগারে। যে তুমি পথ ছেড়ে দাঁড়াও, দরজা থেকে সরে দাঁড়াও, আমি এখনই অস্ত্রাগারে যাব, যেখানে অস্ত্র আছে নিয়ে আসব, নিয়ে এসে আমি লক্ষণের সঙ্গে যুদ্ধ করব। পাঠাইব রামানুজের সমনুভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। পাঠাইব রামানুজ, রামের অনুজ। রামানুজ হচ্ছে রামের অনুজ, অনুজ মানে ছোট। রামের ছোটকে লক্ষণ, তাহলে রামানুজ হচ্ছে লক্ষণের আরেক নাম, তাকে এখানে এই নামে ডাকা হয়েছে। তাকে আমি কি করব? সমন ভবনে, অর্থাৎ সমন হচ্ছে কে? মৃত্যুদূত, যমরাজ। তো যমরাজের বাসায় যাওয়া কখন সম্ভব? যখন মারা যাবে। তাই মেঘনাদ এখানে বলছে যে আমি দরজা ছেড়ে দাঁড়াও, আমি এখনই অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে এসে লক্ষণের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধে তাকে পরাজিত করব, মানে হচ্ছে মেরে ফেলবো, এবং লঙ্কার যে কলঙ্ক, অর্থাৎ রাম লক্ষণ যে লঙ্কাপুরীতে পা দিয়েছে, এরা হচ্ছে আমাদের দেশের জন্য কলঙ্ক, এই কলঙ্ক আমি মুছে ফেলবো। আমার মনে হয় এই টপিক, এই যতটুকু আমরা পড়লাম এটুকু বুঝেছেন। পাঠাইব রামানুজের সমন্বয়, লঙ্কার কলঙ্ক আজি ভুঞ্জিব আহবে। আহব মানে যুদ্ধ। এর অনেক শব্দ তরিকার মধ্যে এর অনেকগুলোই আপনাদের দেয়া আছে। এই কথাগুলো এতক্ষণ ধরে বলল কে? মেঘনাদ। মেঘনাদের এ কথা শোনার পরে উত্তর দিচ্ছে কে? উত্তর দিচ্ছেন বিভীষণ। সে কি বলছে? উত্তরিলা বিভীষণ, বৃথায় সাধনা ধীমান। অর্থাৎ ধীর স্থির বুদ্ধি সম্পন্ন, ধীর স্থির ভাবে যে কাজ করে, যার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, ভেবে চিন্তে যে কাজ করে, এরকম স্থিতধী মানুষ এদেরকে বলা হয়। তো তাকে এখানে ধীমান তাহলে আমাদের মেঘনাদকে বলা হয়েছে। বৃথায় আসা, তোমার এই চেষ্টাটা একদমই বৃথা। রাঘব দাস আমি, যে আমি রাঘবের দাস। রাঘবকে রঘু বংশজাত বলে রামকে রাঘব বলা হয়। অর্থাৎ দশরথ যে বংশের রাজা, সে বংশটা হচ্ছে রঘু বংশ। আমরা যেমন আজকের আধুনিক যুগে বলি পাঠান বংশ, মুঘল বংশ, তারপরে হচ্ছে সেন বংশ, পাল বংশ, ঠিক সেরকম। তো দশরথ অযোধ্যা রাজা ছিলেন, তার বংশটা ছিল রঘু বংশ, সে কারণে রামকে বলা হয় রাঘব। সেই রাঘবের দাস, অর্থাৎ রাঘবের শিষ্যত্ব বরণ করে নিয়েছে কে? বিভীষণ। তাই নিজেকে সে এখানে রাঘবের দাস হিসেবে উপস্থাপন করছে। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। যেহেতু আমি রাঘবকে আমি মেনে নিয়েছি, তার দাসত্ব আমি বরণ করে নিয়েছি, কাজেই তোমার অনুরোধ রক্ষা করব। কেমন করে করব? আমি কেমন করে যার আশ্রয় নিয়েছি, যাকে বরণ করে নিয়েছি, তার বিপক্ষে কাজ করব? তোমার অনুরোধ রক্ষা করতে গেলে তো আমাকে তার বিপক্ষে কাজ করতে হয়, সেটা তো আমি পারবো না, কারণ আমি তো তাকে অলরেডি বরণ করে নিয়েছি। এটা ছিল কার উত্তর? এটা ছিল বিভীষণের উত্তর। এই কথা শোনার পরে রাবণী, দ্যাট মিনস মেঘনাদকে উত্তর দিচ্ছে, উত্তরিলা কাতরে রাবণী। অর্থাৎ বিভীষণের এই কথা শোনার পর খুব করুণ কণ্ঠে, কাতর কণ্ঠে রাবণী, রাবণ যোগস্নি, এটা হচ্ছে আপনারা প্রকৃতি প্রত্যয় যখন পড়বেন সেখানে দেখবেন অপত্য অর্থে বলা হয়, সন্তানজাত। তো রাবণের পুত্র রাবণী, দ্যাট মিনস মেঘনাদ, সে কি বলছে? হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে। যে তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে, রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা, তা তো কহতা দাসেরে। তুমি যে রাঘবের দাস, তাকে তার মানে তার দাসত্ব তুমি বরণ করে নিয়েছো, কেমন করে তুমি তোমার মুখ দিয়ে এই কথা উচ্চারণ করলে সেটা আমাকে বোঝাও। একটু আগে আমি আপনাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু বলেছিলাম, কম্পেয়ার কানেকশন করে দেখিয়েছিলাম যে কিভাবে করে আমরা রাজাকারদেরকে এখানে উপস্থাপন করছি, বিভীষণকে সেই পদে আমরা বসাচ্ছি। তো এখানে বলছে যে তোমার 14 পুরুষ, তোমার বাপ দাদা, তোমার ভাষা, তোমার জন্ম, এভরিথিং লঙ্কায়, আর তুমি কিনা সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে শত্রু পক্ষে যোগ দিলা, তাদেরকে বরণ করে নিলা। কেমন করে নিলা?
একজন বীরের তো এটা শোভা পায় না, একজন দেশপ্রেমিক নাগরিকের তো এটা শোভা পায় না। এই কথাটা মেঘনাদ বিভীষণকে বলছে যে, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে, রঘুবীর দাস তুমি কেমনই ও মুখে আনিলে এ কথা তা তো কহতা দাসেরে। আমাকে বোঝাও, তুমি কেমন করে এই কথা বললে, এই কাজ তুমি করলে, এই কথা চিন্তা করলে। এটা বলার পরে মেঘনাদ এখানে পরপর তিনটি উপমা দিয়েছে, তিনটি উপমা। আমি একটু সময় নিয়ে, ওখানে আছে দেখা যাচ্ছে, তারপরেও আমি বোর্ডে এই তিনটি উপমাকে লিখবো, কারণ আমি জানি যে এই তিনটি উপমার যে প্রথম যে উপমাটা আছে, সেই প্রথম উপমাটাকে বুঝতে অনেকেরই প্রবলেম হয়। আমি সেটা নিয়ে একটু দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব। জাস্ট এ মিনিট। স্থাপিলা বিধুরে বিধি, স্থান ললাটে। আমি এক লাইনে লিখলাম, এবার 2 নাম্বারটাকে আমি লিখছি। শৈবাল দলের ধাম। আপনাদের বইয়ে কবিতার লাইনটা যেভাবে লেখা আছে, আমি তার চাইতে একটানা করে লিখেছি। এটাতে অন্য কোনো কিছু ভাবে চিন্তা করার দরকার নেই। দেখুন, এখানে যে তিনটি উপমা আমি লিখেছি, এই তিনটি বলেছে হচ্ছে, শুধু ফোকাস করেন হচ্ছে এখানে।
যাই হোক, তো এখানে যে তিনটি উপমা আমি দিয়েছি, এই তিনটি উপমার মধ্যে একটু প্রবলেম হচ্ছে প্রথমটায়। দেখুন, অনেক ভাবেই এটাকে আমরা আলোচনা করতে পারি, অনেক ভাবে। আসল কথা হচ্ছে যে মেঘনাদ বিভীষণকে বোঝানোর জন্য এই তিনটি উদাহরণ দিচ্ছে। আমরা যদি এক কথায় বলে দিই, এই তিনটাকে যদি আমরা না বুঝেও এক কথায় বলে দিই এরকম করে, যে যার যেখানে স্থান তাকে সেখানেই শোভা পায়, অন্য কোথাও নয়, তাহলে একদম পারফেক্ট হয়। কিন্তু আমাদেরকে তো পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে, কাজেই আমাদেরকে পুরো বিষয়গুলোকে ভালো মতো বুঝে যেতে হবে। আমি সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি। এই যে পৌরাণিক অভিধানটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই পৌরাণিক অভিধানে স্থানুর ব্যাখ্যাটা দেয়া আছে, আমি জাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে স্থানুর সম্পর্কে বলা আছে এখানে, একটু বের করে নিই। খেয়াল করে দেখুন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটু ফোকাস করবেন। দেখুন এখানে স্থানু কথাটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, যাই হোক, তো এখানে দেয়া আছে স্থানের, এখানে তিনটি ব্যাখ্যা দেয়া আছে। এই ব্যাখ্যা তিনটা আমি আপনাদেরকে বলতে পারি, হয়তো আপনাদের কলেজের কোনো টিচারও বলবে যে এই ব্যাখ্যাগুলো এরকম, স্থানীয় বলতে এখানে এরকম বুঝিয়েছে। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় যে এখানে যে তিনটি ব্যাখ্যা দেয়া আছে বা এই তিনটি কথা এখানে বলা আছে, স্থানীয় মহাদেবকে বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, ওই যে শুম্ভ নিকুম্ভ তিলোত্তমার কথা এখানে বলা হয়েছে, এই বিষয়গুলো যে আমি জানি না তা নয়, কিন্তু আমি আলোচনা করার সময় এই জিনিসটা বোঝানোর সময় ব্যক্তিগতভাবে কখনো এই তিনটার ব্যাখ্যা আমি নিয়ে আসি না। এটা নিয়ে একটা দ্বন্দ্ব হতে পারে যে সেভাবে একজন কলেজের টিচার ব্যাখ্যা দিচ্ছেন একরকম, আমি বলছি একরকম কেন। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের বাচ্চার্থ এবং লক্ষ্যার্থ থাকে, লক্ষ্য না থাকে অভিধা থাকে, অর্থাৎ একটি শব্দ একাধিক অর্থ বহন করতে পারে, কিন্তু কবি ওই কবিতায় কি অর্থে কোন জিনিসটাকে বোঝানোর স্বার্থে ওই শব্দটা ব্যবহার করছেন, কখনো কখনো শব্দ সে আবেদনিক অর্থকে ছাপিয়ে সেইটাকে বোঝায়। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। কাজে ডিকশনারি আমাকে যাই বলুক, ডিকশনারির অর্থ যদি আমার কবিতার ভাবের সঙ্গে খাপ না খায়, তাহলে ওই ব্যাখ্যাটাকে গ্রহণ করা যাবে না। আমি আবারও বলে দিচ্ছি, পৌরাণিক অভিধান আপনারা চাইলে এই বই সংগ্রহ করতে পারেন, পড়তে পারেন, ডিটেইল এখানে পেয়ে যাবেন। পৌরাণিক অভিধান একটি নেই, আরো অনেক পৌরাণিক অভিধান আছে। প্রতীচ্য পুরাণ আছে, গ্রিসের যে পুরাণ, গ্রিক পুরাণ, সেটারও ডিকশনারি আছে, আপনারা চাইলে এগুলোকে পড়ে নিতে পারেন। কিন্তু মূল কথাটা কি? মূল কথা হচ্ছে অভিধানে যাই থাক, কবিতায় ব্যাখ্যার সঙ্গে সেটা যদি ম্যাচ না করে, খাপ না খায়, তাহলে বুঝতে হবে যে কবি সেই অর্থে ব্যবহার করেননি। আমরা শব্দকে জানার জন্য, কবিতাকে বোঝার জন্য ওই শব্দার্থগুলোতে যাই। আচ্ছা, কোন কবি, আপনাদের কি মনে হয় যে কবিরা কবিতা লেখেন তারা ডিকশনারি সামনে খুলে রেখে লিখেন কবিতা, যে এই শব্দের মানে এইটা, আমি কবিতা এটা ব্যবহার করব? নট দ্যাট। কবিতা আসলে ভাবের বিষয়। তো যাই হোক, সেই ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। তাহলে ওই কথাগুলোকে মাথায় রেখে আমরা এই লাইনটার ব্যাখ্যা করব। শশী এবং বিধু কি জিনিস? শশী এবং বিধু দুটোই হচ্ছে চাঁদ। বিধিকে স্রষ্টা। ললাট মানে আমরা জানি কপাল, কিন্তু এখানে আমরা বুঝবো হচ্ছে ভাগ্য। অর্থাৎ একদম স্পষ্ট ভাবে আমরা, স্থাপিলা মানে স্থাপন করা, স্থাপন করা। এই লাইনটি দিয়ে আমরা পরিষ্কারভাবে যেটা বুঝতে পারছি যে স্রষ্টা বা বিধাতা চাঁদ, তাকে প্রকৃতিতে
যে জায়গায় স্থাপন করেছেন তাকে সেখানেই থাকতে হবে, ওটাই তার ভাগ্যের লিখন, কপালের লিখন। ওটাকে অতিক্রম করে কখনো কি আমরা দেখেছি, চাঁদ যেহেতু পৃথিবীর অংশ, উপগ্রহ, আমরা কি কখনো দেখেছি যে চাঁদ পৃথিবীতে এসে একটু দাওয়াত খেয়ে ঘুরে ঘুরে চলে যায়? না, সে চাইলেও পারবে না। একটা আকর্ষণ বল কাজ করে, কিন্তু যে নির্দিষ্ট দূরত্ব তাকে সেটা মেনটেন করতে হবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই বিধির বিধান। কাজেই প্রকৃতিতে যার যেখানে নির্দিষ্ট স্থান তাকে সেখানেই থাকতে হবে, এর অন্যথা করার কোনো উপায় নেই, সেটা প্রকৃতির নিয়ম নয়। মেঘনাদ বিভীষণকে এই কথাটা বলছেন, পরবর্তীতে আরো দুটো উদাহরণ দিয়েছেন, প্রথমটি বুঝলে পরেগুলো বুঝতে মোটেই অসুবিধা হয় না। আমি অবশ্যই সবগুলি বুঝিয়ে দেব, শুধু এইটুকু বলছি যে প্রকৃতিতে যার যেখানে স্থান তাকে সেখানেই শোভা পায়, অন্য কোথাও মানায় না। তাহলে পড়ে কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়? না, যায় না, তাদের পক্ষে এটা সম্ভব না, তার স্থান ফিক্সড। 2 নম্বরে বলছে স্বচ্ছ সরোবরে করে কেলি, খেলা করে। কোথায়? স্বচ্ছ সরোবরে খেলা করে রাজহংস পঙ্কজ কাননে, যেখানে পদ্ম ফুল ফোটে। সেই শুভ্র স্বচ্ছ রাজহংসকে কি তুমি দেখেছো? যেখানে কাদা শৈবাল জমে, সেখানে কি তুমি তাকে যেতে দেখেছো কখনো? না, কারণ রাজহংসের স্থান বা রাজহংসের খেলার জায়গা শৈবাল, কর্দমাক্ত শৈবাল যুক্ত জায়গা নয়, এটা হচ্ছে স্বচ্ছ সরোবর, যেখানে একদম সুনির্মল পানি রাশি টলমল করে এবং যেখানে পদ্ম ফুল ফোটে সেখানে। তাহলে রাজহংসের জন্য নির্ধারিত স্থান হচ্ছে ওটাই, তাকে ওখানেই শোভা পায়। কাদায় যেখানে শৈবাল জন্মে সেখানে শোভা পায় না। ঠিক তাই মৃগেন্দ্র কেশরী, মৃগযোগ ইন্দ্র, অর্থাৎ মৃগের যে মানে পশুরাজ, যেটাকে আমরা বলি সিংহ, কেশর, পশুদের মধ্যে সিংহের কেশর আছে, তাই এখানে সিংহের কথা বলা হয়েছে। সে বলছে কবে হে বীর কেশরী, এখানে বীর কেশরী বলতে কিন্তু এটা আবার কোন পশুকে বোঝায়নি, এটা বুঝিয়েছে কাকে? বিভীষণকে। আমি যে নামগুলো উল্লেখ, কাকে কি নামে ডাকা হয়েছে সেখানে এখানে লিখে দিয়েছি, যেখানে বিভীষণকে বীর কেশরী বলছে তাকে ইন্সপায়ার করার জন্য, তুমিও তো এরকম সিংহের মতো বীর, তোমার তো শিয়ালের সঙ্গে বন্ধুত্ব মানায় না। তাহলে এখানে কি বলছে? সম্ভাষে শৃগালে মিত্র হবে। কখনো কোন সিংহকে কি তুমি দেখেছো যে সে শিয়ালকে পশু বন্ধু ভাবে? না, ভাবে না। তাহলে তুমিও তো সেরকম বীর কিশোরী, তোমারও তো রামকে লক্ষণকে বন্ধু ভাবার কথা নয়, তারা তো বহিরাগত, তারা তো কি বলবো তোমার চাইতে নিম্ন মানসিকতায় নিম্ন, তারা তো মানে আক্রমণকারী, তার তো তোমাকে বন্ধু ভাবার কথা নয়। আসলে এই কথাগুলো একই সঙ্গে এক্সাম্পল হিসেবে মেঘনাদ বিভীষণকে দিচ্ছে, প্লাস এই কথাগুলোর মধ্য দিয়ে সে বিভীষণকে ইন্সপায়ার করার চেষ্টা করছে, যে তার মধ্যে দেশপ্রেম জাগানোর চেষ্টা করছে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমার ধারণা বিষয়টাকে আপনারা বুঝে গেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই উত্তর দেব। তাহলে কি দাঁড়ালো? স্থাবিলা বিধুরে বিধি স্থান ললাটে, পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। হে রক্ষরথী, রক্ষরথী এখানে কে? বিভীষণ। ভুলিলে কেমন কে তুমি, জনম তব কোন মহাকুলে, তুমি কেমন করে তোমার নিজের জন্ম পরিচয় ভুলে গেলে? কোন বড় বংশে, কোন মহৎ বংশে, উচ্চ বংশে তোমার জন্ম, তুমি সেটা কেমন করে ভুলে গেলে? কে বা সে অধম রাম, সে তো অধম, রামকে অধম বলা হয়েছে এখানে। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে প্রভু, যায় কি সে কভু প্রভু, পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। মৃগেন্দ্র কিশোরী কবে হে বীর কিশোরী, সম্ভাষে শ্রীগালে মিত্রভাবে, অজ্ঞদাস বিজ্ঞতম, যে আমি তো তোমার তুলনায় কিছুই জানি না। কারণ বিভীষণের খুবই সুনাম, সে একজন কি বলবো ধর্মীয় দিক থেকে সে খুব পণ্ডিত বা বিজ্ঞ ব্যক্তি, এটা সর্বজন বিদিত ছিল। তাই মেঘনাদ তাকে বলছে যে আমি তো অজ্ঞ, তুমি হচ্ছে বিজ্ঞতম, সবচেয়ে জ্ঞানী মানুষ তুমি। অবিদিত নহে কিছু তোমার চরণে, যে তুমি এই যে কথাগুলো আমি তোমাকে বললাম এগুলো যে তুমি জানো না এমনটা তো নয়, তুমি তো জানো, তোমার কাছে কোনো কিছুই তোমার অজানা নয়। এখানে বলছে অবিদিত নহে কিছু তোমার চরণে, চরণ মানে তো আমরা জানি পা, আমরা কি পা দিয়ে চিন্তা করি, পা দিয়ে পড়ালেখা করি? না। কাজে একটু আগে আমি যে কথাটা বললাম সেটি হচ্ছে
একটি শব্দের আবিধানিক অর্থ যাই হোক না কেন, কবিতায় কবি কোন অর্থে ব্যবহার করেছেন সেইটি প্রাধান্য পাবে। কাজেই ডিকশনারি খুলে খুলে যদি দেখায় এটার মানে ওই, তাহলে সেটা ওই অর্থে সত্য যেটা শুধু বাচ্যার্থ, শুধু বাচ্যার্থ বা আবিধানিক অর্থ বা উৎপত্তিগত অর্থ, ওই অর্থে সত্য। কিন্তু কবিতার ক্ষেত্রে যে সেটা সত্য এমনটা ভাবার কোনো কারণ নেই। আর তোমার চরণে বলতে এখানে বুঝেছে তোমার কাছে, তুমি জানো না এমনটা নয়, তুমি এগুলো সব জানো। তাহলে চরণ শব্দটা এখানে কি বলে আবিধানিক অর্থে ব্যবহৃত হয়নি, এটা মনে রাখতে হবে। আচ্ছা স্যার, এখানে শ্রীগাল কাকে বুঝিয়েছে? লক্ষণ? জি, শ্রীগাল শুধু লক্ষণ, আমি তো বললাম যে অন দ্য স্পট উপস্থিত কে আছে, উপস্থিত আছে হচ্ছে লক্ষণ, তাই প্রত্যক্ষভাবে লক্ষণকে, কিন্তু রাম সেখানে অনুপস্থিত, বাট রামকেও এখানে শ্রীগাল, কাজেই শ্রীগাল যদি এখানে শুধু উপস্থিত অর্থে লক্ষণকে বোঝেন তাও হবে, কিংবা রাম লক্ষণ উভয়কে বোঝেন তাও হবে, নো ডাউট এট অল, দুটোই হবে। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আচ্ছা, ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কি সম্বদে, কিসে সম্বদে সংগ্রামে। এখানে একটি শব্দের ব্যাখ্যা সুর, এটা নিয়ে একটু কথা বলার দরকার আছে। আমি জানি না এখানে সুর কথাটার ব্যাখ্যা দেয়া আছে কিনা, আপনাদের শব্দার্থ টিকার মধ্যে সুর কথাটা সম্ভবত দেয়া নেই। দেখুন, সুর কথাটার আবিধানিক অর্থ হচ্ছে বীর, যে বড় যোদ্ধা। হিন্দিতে এই কথাটা বলে সুরবীর অমুক তমুক, সুর মানে হচ্ছে বীর। তো এখানে আমাদেরকে এখানে যেটা বুঝতে হবে, আমি একটু মুছে দিচ্ছি, এখানে এসে একটু প্রবলেম হয় বিধায় আমি এগুলোকে আলোচনা করছি। আসলে কি এই ক্ষুদ্রমতিটা আসলে কি? লক্ষণ তো ব্যক্তি, এই দুটো কি? আমরা যদি এইভাবে করে একটু বিশ্লেষণ করি তাহলে আমার মনে হয় বিষয়টা বুঝতে খুবই সুবিধা হবে। কি সেটা? যে ব্যক্তি, ক্ষুদ্র হচ্ছে মানসিকতা, তাকে নরও বলা হয়েছে এবং সুরও বলা হচ্ছে, অর্থাৎ লক্ষণ দেবতা নয়, মানুষের মতো তার চালচলন আচার ব্যবহার, আর হচ্ছে সে বীর, কিন্তু বীরটা কিরকম? ক্ষুদ্র মানসিকতা সম্পন্ন বীর। তার মানে লক্ষণকে এখানে যে বীর বলা হচ্ছে সেটা ব্যঙ্গার্থে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি? ব্যঙ্গ করা, ব্যঙ্গার্থে। তাহলে কি লক্ষণ? কি লক্ষণ? হচ্ছে ক্ষুদ্রমতি নর এবং সুর বা বীর, একজন অতি ক্ষুদ্র মানসিকতা সম্পন্ন মানুষ এবং ক্ষুদ্র বীর, ছোট বীর, অত বড় মহৎ মহৎ বীর নয় আর কি। না হলে তো সে চোরাই পথে কিংবা গোপনে প্রবেশ করতো না এবং অস্ত্রহীনের সঙ্গে যুদ্ধ করতো না। একজন প্রকৃত বীর কখনোই সেটা করে না। যাই হোক, সেজন্য বলেছে নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বদে সংগ্রামী। পরবর্তীতে ব্যাখ্যাই করে দিয়েছে, সে যদি ক্ষুদ্র মানসিকতা সম্পন্ন যোদ্ধা না হতো তাহলে যার কাছে অস্ত্র নেই তাকে কি সে যুদ্ধ করতে আহ্বান করত না। একজন প্রকৃত বীর কখনো সমান সমান না হলে যুদ্ধ করে না, এটা প্রাচীন যুগের যুদ্ধের নিয়ম। নিরস্ত্র ব্যক্তিকে সঙ্গে যুদ্ধ করা যাবে না, দুপক্ষকেই সশস্ত্র হতে হবে অথবা দুপক্ষই নিরস্ত্র হতে হবে, মানে আনইভেন হলে হবে না, ইভেন হতে হবে। যাই হোক, সেজন্য এখানে লক্ষণকে ব্যঙ্গার্থে ক্ষুদ্র মনা, ক্ষুদ্র মানুষ এবং ক্ষুদ্র বীর বলছেন। কহ মহারথী, একই মহারথী প্রথা, যে তুমিও তো একজন বীর যোদ্ধা, এটা কি যুদ্ধের নিয়ম? তুমি নিজেই বলো। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা, যে এই কথা যদি এই লঙ্কার যে ছোট ছোট শিশুরা আছে তারা যদি শুনে, তারাও শুনে হাসবে, কারণ তারা জানে যে এটি যুদ্ধের কোনো নিয়ম নয়।
যাই হোক, আচ্ছা, ছাড়হ পথ, আসিব ফিরিয়া এখনই, পথ ছেড়ে দাঁড়াও, আমি এখনই ফিরে আসবো অস্ত্র নিয়ে, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। যে আমিও দেখতে চাই যে কোন দেবতার বলে, ক্ষমতায় শক্তিতে কোন দেবতার সাহায্য নিয়ে লক্ষণের মতো ক্ষুদ্র একজন বীর যোদ্ধা আমাকে যুদ্ধে পরাজিত করে। বিমুখে মানে পরাজিত করে, এখানে বুঝতে হবে। সমরে মানে যুদ্ধে, সৌমিত্রী, ওই যে বলেছিলাম, আমি প্রথমে অবশ্যই একটু মানে কি বলবো, একটু আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডে ছিলাম, যে কারণে আমার স্লিপ অফ টাং হয়ে গেছিল। সুমিত্রা, রাজা দশরথের যে 3 স্ত্রী, প্রথম জন কৌশল্যা, তার ছেলে রাম, দ্বিতীয় জন কৈকেয়ী, তার ছেলে ভরত, এবং তৃতীয় জন সুমিত্রা, তার ছেলে লক্ষণ এবং শত্রুঘ্ন। তাই লক্ষণের মায়ের নাম যেহেতু সুমিত্রা, সেজন্য লক্ষণকে বলা হয় সৌমিত্রী। ঠিক যেরকম মেঘনাথকে বলা হয়েছে রাবণী, রাবণের পুত্র বলে তাকে বলা হয়েছে রাবণী। আর লক্ষণকে বলা হচ্ছে সৌমিত্রী, কেননা সে সুমিত্রার পুত্র। কুমতি মানে কি, ভ্রষ্ট বুদ্ধি সম্পন্ন। ওই যে ক্ষুদ্রমনা মানুষ, একজন প্রকৃত বীর, উচ্চ মহৎ হৃদয় মানসিকতা, সে যুদ্ধ করবে, প্রতিপক্ষকে সম্মান রেখে যুদ্ধ করবে, প্রতিপক্ষের সঙ্গে সে কখনো সততা কিংবা ছলনার আশ্রয় নেবে না, তাই তাকে কুমতি বলেছে। দেবদৈত্য নর রণে সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, যে দেবতা বলো, দৈত্য বলো, মানুষ বলো, তাদের সঙ্গে যত যুদ্ধ হয়েছে, হে রক্ষ শ্রেষ্ঠ, হে রাক্ষসদের মধ্যে, দেখেন একবার রক্ষ শ্রেষ্ঠ কাকে বলেছে, একবার বলেছে হচ্ছে রাবণকে, আর এইখানে এসে রক্ষ শ্রেষ্ঠ কাকে বলছে, বিভীষণকে। প্রশ্ন হতে পারে যে একই উপাধি বা একই সম্বোধন একবার রাবণকে দিল আর একবার বিভীষণকে দিল, কেন? এটা সিকোয়েন্সটা বুঝতে হবে। কারণ এখানে বিভীষণের উদ্দেশ্য, সরি, মেঘনাদের উদ্দেশ্য কি? মেঘনাদের উদ্দেশ্য হচ্ছে বিভীষণকে ইন্সপায়ার করা, তাকে সঠিক জিনিসটা মনে করিয়ে দেয়া, এবং সত্যি সত্যি বিভীষণও একজন বড় মাপের যোদ্ধা, এটাতে কোনো ডাউট নেই। আপনারা পৌরাণিক অভিধান পড়লে এই বিষয়টা জেনে যাবেন। তাই লঙ্কার মধ্যে শ্রেষ্ঠ, সব দিক দিয়ে সর্বগুণে গুণান্বিত লঙ্কার আছে রাবণ, আর যত যোদ্ধা আছে তাকে সম্মানার্থেও একজন রক্ষশ্রেষ্ঠ বা রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ বলছেন। পরাক্রম দাসের, যে আমি কি পরিমাণ কিরকম যোদ্ধা আপনি নিজের চোখে সেটা দেখেছেন। কি দেখে ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, যে যেহেতু আমি দেবতা বলেন, দৈত্য বলেন, মানুষ বলেন, সবার সঙ্গে যুদ্ধ করে জিতেছি, কাজে আমার মতো একজন বীর লক্ষণের মধ্যে কি এমন আছে যে তাকে দেখে ভয় পাবে? এরকম একটা দুর্বল মানুষ, দুর্বল চিত্তের মানে দুর্বল মানসিকতা সম্পন্ন, তাকে দেখে ভয় পাওয়ার তো কিছু নেই। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, অর্থাৎ এরকম একটা ক্ষুদ্র মনের মানুষ, সে বীর দর্পে এসে নিকুম্ভিলার যজ্ঞাগারে প্রবেশ করলো। আজ্ঞা করো দাসে শাস্তি না, তুমি আমাকে আদেশ করো, আমি তাকে এখনই শাস্তি দিব। কেন আদেশ করার কথা বলছি? দেখেন এখানে একটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে। আমি প্রতিপক্ষকে আদেশ দিতে পারি না, আমি আমার সপক্ষে, আমি আমার অধস্তন যারা আছে তাদেরকে আদেশ দিব, অর্থাৎ বিপক্ষ দলকে কখনো আদেশ দেয়া যায় না। আদেশ, অনুরোধ, এগুলো কোথায়? আদেশটা চলে কোথায়? সদলের মধ্যে। যখনই বিভীষণ মেঘনাথকে বলল, ঠিক আছে যাও, আমি তোমাকে আদেশ দিলাম, অস্ত্র নিয়ে এসে যুদ্ধ করে, তার মানে কি বোঝা যাবে? তার মানে বুঝে নিতে হবে যে বিভীষণ তখন লক্ষণের পক্ষে নাই, চলে এসেছে নিজের পক্ষে। এগুলো টেকনিক্যাল ওয়ার্ড, ডিপ্লোমেটিক ওয়ার্ড। যাই হোক, তাহলে সেজন্য এই কথা এখানে বলেছে যে আজ্ঞা করো দাসে শাস্তি নরধামী, তুমি আমাকে আদেশ দাও, আমি এখনই তাকে যথোপযুক্ত শাস্তি দিব। তব জন্মপুরে, তব মানে কি? তোমার জন্ম এই লঙ্কায়, পুর মানে পুরী অর্থাৎ লঙ্কাপুরী, তোমার জন্ম যেখানে লঙ্কাপুরী, তা তো হে পিতৃব্য, তোমার জন্ম যেখানে সেইখানে পদার্পণ করে বনবাসী, যারা বনে বনে ঘুরিবে। আসলে এখানে এগুলাকেও একটু উপমা বুঝিয়ে নিতে হবে। বনবাসী কেন বলেছে? যদিও রামেরা হচ্ছে অন্য একটি রাজ্যের রাজা বা যুবরাজ বা যাই হোক না কেন, কিন্তু মেঘনাদের চোখে কিংবা রাবণের চোখে তারা তো বনবাসী, তারা তো বহিরাগত, এটুকু মাথায় রাখতে হবে। আচ্ছা, হে বিধাত, এখানে বিভীষণকে বলেছে বিধাত। নন্দন কারণে ভ্রমে দুরাচার দৈত্য, নন্দন কারণ কি? ফুলের বাগান। প্রত্যেক নাগরিকের, দেশপ্রেমিক নাগরিকের কাছে তার দেশ একটা ফুলের বাগানের মতো। সেজন্য আমি প্রথমে ওই রেনেসার কথাগুলো বলেছিলাম, দেশপ্রেমের কথা বলেছিলাম।
আমার প্রথম আধা ঘন্টা বা 40 মিনিটের লেকচার আপনাদের কাছে হয়তো একটু আনইভেন মনে হতে পারে, আপনার অধৈর্য হয়ে যেতে পারেন, কিন্তু এর আগে যতগুলো আলোচনা আমি করে এসেছি কোনো না কোনো ভাবে সেটি এই কবিতাটাকে বোঝার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে রাম এবং লক্ষ্মণকে বলছে কি দুরাচার দৈত্য, এটাও একটা উপমা। এখানে মোট আমি যতটুকু বুঝেছি আমার মতে এখানে 11 থেকে 12টা উপমা আছে সব মিলিয়ে এইটুকু পাঠ্যের মধ্যে। তার মধ্যে এটা একটা, যে যেখানে তোমার জন্ম সেই জন্মভূমিতে দুরাচার দৈত্য এসে ভ্রমণ করছে। আমি যে বলেছি প্রত্যেক নাগরিকের কাছে তার দেশ হচ্ছে ফুলের বাগানের মতো, নন্দন কানন। প্রফুল্ল কমলে কীটবাস, এটি আরেকটি উপমা, যেখানে পদ্ম ফুল খুব চমৎকার ফুটে আছে, সেইখানে কীটের বসবাস, এটা মানা যায় না। তাহলে কীট এখানে কে? রাম লক্ষ্মণ। কহতাতো সহিব কেমন হেন অপমান আমি, তুমি বলো এই ধরনের অপমান কি সহ্য করা উচিত কিংবা সহ্য করা যায়? ভাতৃপুত্র তব, যে কিনা তোমার ভাইয়ের ছেলে, তুমি যেরকম বীর যোদ্ধা দেশপ্রেমিক, আমিও তো সেরকম, এটা তো সহ্য করা যায় না। তুমি কেমন করে সহ্য করছো? আমিও তো সহ্য করতে পারছি না। তুমি হয়ে রক্ষমণি সইছ কেমনে, তুমি কেমন করে এই জিনিসটাকে, এত বড় অপমান তুমি সহ্য করছো? তুমি তো দেশপ্রেমিক নাগরিক, তোমার সহ্য করাটা উচিত না। যতক্ষণ ধরে মেঘনাদ এই কথাগুলো বিভীষণকে বলেছে, বিভীষণ সমস্তই শুনেছে, এবং আসল কথা হচ্ছে যে শোনার সময় বিভীষণের মাথা নিচু হয়ে, মাথা হেট হয়ে গিয়েছিল, কারণ মেঘনাদ যতগুলো কথা এখানে বলেছে তার প্রত্যেকটাই যুক্তিযুক্ত, লজিক্যাল। কাজেই বিভীষণের মাথা হেট করে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই কথাগুলো যখন বলা শেষ হলো, বিভীষণকে কোনো না কোনো একটা উত্তর তো দিতে হবে, কারণ যেহেতু সে সপক্ষ ত্যাগ করে বিপক্ষে যোগ দিয়েছে, কাজেই তাকে কি করতে হবে? উত্তর দিতে হবে। তো উত্তর দেওয়ার সময় দেখুন, আমি আবারও বলছি যে এই কবিতাটা পড়ার যে আঙ্গিক, এই কবিতাটার যে গঠনশৈলী, স্ট্রাকচার, আমি বারবার তাহারই পরে মনের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। আমি জানি না কতজন কলেজের শিক্ষক তাহারই পরে মনের যে স্ট্রাকচার তার সঙ্গে কম্পেয়ার করে আপনাদের পড়িয়েছে না, এটা আমি জানি না, কিন্তু আপনারা এটা মনে রাখবেন। আচ্ছা, তাহারই পরে পরে যখন যেদিন পড়ানো মানে সুযোগ যদি থাকে তাহলে সেদিনে আলোচনা করব। তো ঠিক আছে, ওটাকে স্টপ রাখি আপাতত। মহামন্ত্র বলে যথা নম্র শের ফণি, মলিন বদন লাজে উত্তরীরা রথি রাবণ অনুজ। এখানে বলেছে, এটা একটা উপমা। কি সেটা? আমরা ছোটবেলা, আমি নিজে যখন, আমি আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা বলি, তো সে সময়ে আমি নিজে এই জিনিসটা দেখেছি। আমি জানি না, ছোট মানুষ হয়তো বুঝিনি কিংবা আমার দৃষ্টিভ্রম হতে পারে, হ্যাঁ, কিন্তু শুনেছি অনেক, যে আপনাদের বিলাসী নামক একটি গল্প পাঠ্য করেছে যারা এখন ফার্স্ট ইয়ার, তারা এটা পড়বেন। যারা সাপের খেলার মধ্যে, সাপ ধরার মধ্যে কিছু কৌশল আছে, কিন্তু সাপের মণি, সাপের তাবিজ কবজ এগুলো পুরোটাই মানে ভাওতাবাজি। তো যাই হোক, যে টেকনিকটা এখানে আছে সেটিকে বলছে যে সাপ, যারা সবচেয়ে বড় ওঝা বা যারা ভালো মন্ত্র জানে, যত বড়ই বিষধর সাপ হোক না কেন, সে যেন অটোমেটিক সেই ওঝার কাছে এসে নতি স্বীকার করে। মানে অন্য সব জায়গাতে সাপ ফণা তুলে বেড়ায়, কিন্তু যে সবচেয়ে বড় ওঝা তার কাছে এসে নাকি সে আত্মসমর্পণ করে নিজে ফণাটাকে নিচে নামিয়ে নেয়। তো এটা সমর্পণ হতে পারে। যাই হোক, তো ঠিক সেরকম এতক্ষণ ধরে যে কথাগুলো শুনছিল, মহামন্ত্র বলে যথা মানে যেমন করে, নম্র শিরফণি যেমন করে একজন মানে বড় মাপের ওঝা মন্ত্র পড়ে বিষধর সাপকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে এনে বশ করে, মলিনী বদন লাজে উত্তরীলা রথি রাবণ, ঠিক সেরকম ভাবে মাথা হেট হয়ে গেল কার? এতক্ষণ ধরে মেঘনাদ যত কথা বলেছে, এই সমস্ত কথা শোনার পরে বিভীষণের মাথা আসলে হেট হয়ে গেছে, এবং ওই হেট করা অবস্থাতেই সে উত্তর দিচ্ছে। কি উত্তর? আচ্ছা, রাবণ হচ্ছে লক্ষ্মী রাবণ আত্মজে, মানে লক্ষ্য করে, দ্যাট মিনস রাবণ আত্মজ মানে এখানে কে? আত্মজ শব্দটা সঠিক উচ্চারণ হচ্ছে আত্মজ, মানে হচ্ছে সন্তান। দ্যাট মিনস রাবণের যে সন্তান মানে মেঘনাদ, তাকে লক্ষ্য করে রাবণ অনুজ অর্থাৎ বিভীষণ উত্তর দিচ্ছে, নহি দোষী আমি বৎস, বৃথা ভর্ৎস মোরে তুমি, আমার কোনো দোষ নেই, তুমি অযথাই আমাকে বকা দিচ্ছ বা লাঞ্ছনা করছো, দোষ দিচ্ছ। নিজ কর্ম দোষে হায়, মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। এখানে বলছে যে নিজের কর্মদোষে, হিন্দু ধর্মের একটা ব্যাপার আছে কর্মফল নির্ভর,
এটি আসলে কি বলবো যে এই ধরনের পৌরাণিক পাঠ পড়তে গেলে অনেক সময় যেমন লাগে তেমনি অনেক দিকে চুলচেরা ভাবে বিশ্লেষণ করতে হয়, কর্মফল নির্ভর। তো সেখানে বলছে যে যে ভালো কাজ করবে সে তার সুফল পাবে প্রতিদানে, আর যে মন্দ কাজ করবে সে সেরকমই প্রতিফল পাবে প্রতিদানে। এখানে বলেছে যে নহি দোষী, আমার কোনো দোষ নেই বৎস, তুমি আমাকে অযথাই বকা দিচ্ছ। নিজ কর্মদোষে হায় মজা এলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি, নিজের কর্মদোষে তিনি নিজে পাপে পরিপূর্ণ হলেন এবং সমগ্র লঙ্কাপুরীকেও পাপে নিমজ্জিত করেছেন। পাপে তিনি নিজে মগ্ন হয়েছেন আর সমগ্র লঙ্কাকেও তিনি পাপে পরিপূর্ণ করে দিয়েছেন। বিরত সতত পাপে দেব করলে এবে পাপপূর্ণ লঙ্কাপুরী। এখানে সেই এবে শব্দের সঠিক অর্থটা এখানে দেয়া নেই, ডিকশনারিতেও খুব একটা পাওয়া যায় না। এবে বলতে বোঝাবে এখন, ইন দিস টাইম, অ্যাট প্রেজেন্ট। আবার আমরা যদি এটাকে অন্যভাবে একটু ধরি, যে অনুরূপ ভাবে, অর্থাৎ বলছে যে যারা দেবতা তারা কখনো পাপ করে না, আর লঙ্কার রাজা রাবণ সে কোনো জীবনে কোনোদিন পুণ্যই করে না, শুধু পাপই করেছে। মানে বিপরীত দিক থেকে, পুণ্যের দিক থেকে দেবতারা হচ্ছে 100%, আর পাপের দিক থেকে অনুরূপ ভাবে, উল্টো ভাবে, অ্যাট প্রেজেন্ট অনুরূপ ভাবে পাপের দিক থেকে লঙ্কার রাজা 100%। এই জিনিসটাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। তো ঠিক সেরকম, আর আমরা জানি যে হিন্দু ধর্মের যে 4টি যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কলিযুগ যখন পাপে পরিপূর্ণ হয়ে যাবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মহাপ্রলয় হবে এবং রিফরমেশন হবে। তো ঠিক সেরকম আপনারা এটি অপরিচিত বলে পড়েছেন, কলি যে 4 পোয়া হইয়া আসিল। 4 পোয়া মানে কি? 4 পোয়া মানে শতভাগ, 100%। 1 পোয়া, এখন তো পোয়ার হিসাব নেই, এখন কিলোগ্রাম বা গ্রামের হিসাব। 1 পোয়া, 2 পোয়া, 4 পোয়া মানে হচ্ছে 1 সের, তখন সেরের হিসাব ছিল। জি, তো 4 পোয়া যেমন 16 আনা মানে 100%, তেমনি 4 পোয়া মানেও 100%। অর্থাৎ 4 পোয়া বলতে বোঝায় যে পাপে পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবী, এখন পৃথিবী ধ্বংস হবে, সেই টাইমটা এসে গেছে। ঠিক ওই রকম এই কথাটা এখানে বলেছে যে পাপপূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা, ডুবেছে লঙ্কায় কাল সলিলে। কাল সলিল কি? কাল তো সময়, সলিল মানে, অর্থাৎ এখানে বলেছে যে যত সময় গিয়েছে লঙ্কা তত পাপে পরিপূর্ণ হয়েছে, আর পাপে পরিপূর্ণ হলে পৃথিবী বা বসুধা যেরকম কি হয়, প্রলয় বা লয়প্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত হয়, লঙ্কারও এখন সেই সময়টা উপস্থিত হয়েছে। লঙ্কাও ধীরে ধীরে প্রলয়ে ডুবে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়তেই আমি, পরদোষে কে চাহে মজিতে। সেই জন্য তিনি বলছেন যে রাঘব মানে কি? রাম। যে এই পাপ তো আমি করিনি, তাহলে এই পাপের ভাগ আমি কেন নেব? কাজেই নিজেকে রক্ষার জন্য, তোমরা ডুবতেছো, ডুবে যাও, তোমরা ধ্বংস হয়ে যাও, কিন্তু আমি নিজেকে বাঁচানোর জন্য কি করেছি? আমি রামের শরণ নিয়েছি, চরণ কিন্তু নয়, শরণ, রামের আশ্রয় নিয়েছি। পরদোষে কে চায় মজিতে, পরের দোষে আমি কেন ডুববো, আমি কেন শাস্তি পাবো? পাপ তো আমি করিনি, করেছে তোমার পিতা রাবণ। এই কথা যখন বিভীষণ বলেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে রেগে গিয়েছে মেঘনাদ। রেগে গিয়ে সে কি বলছে? রুশিলা বাসবত্রাস গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে বন্দ্রে জিমতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি। অর্থাৎ ঘোর বর্ষাকালে আকাশে মেঘের ঘনঘটা, সেইখানে মেঘে মেঘে ঘর্ষণে যে গুরু গুরু আওয়াজ হয়, যে গম্ভীর আওয়াজ হয়, ঠিক সেই রকম ভাবে, অ্যাজ লাইক দ্যাট, এটা একটা উপমা আমি বলেছি, অ্যাজ লাইক দ্যাট আমাদের মেঘনাদও সেইভাবে করে রেগে গেছে। রেগে গিয়ে সে ক্রুদ্ধ হয়ে বলছে, ক্রুদ্ধ হওয়া, রেগে না গিয়ে যদি আমরা বলি ক্রুদ্ধ হওয়া, সেটা শব্দটা আরো পারফেক্ট, আরো নিখুঁত হয়। বলেছে ধর্মপথগামী হে রাক্ষস রাজানুস, বিখ্যাত জগতে তুমি। বলছে যে ধর্মের জন্য এই পৃথিবীতে তুমি, আমি এর আগেও বলেছিলাম যে আপনারা পৌরাণিক অভিধানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। পৌরাণিক অভিধানটা যদি আপনারা পড়েন তাহলে বিভীষণ কেন, তার জন্ম কিভাবে, কেন সে রাক্ষস বংশে জন্ম, রামের অনুসারী হলো, ধর্মপথগামী হলে, এগুলো সব ব্যাখ্যা পেয়ে যাবেন। তো যাই হোক, তো বলছে যে এই পৃথিবীর সকলেই জানে তুমি ধর্মের কারণে খুবই বিখ্যাত, মানে দৈত্যকুলে প্রহ্লাদ যেরকম, আমাদের কি রাক্ষসকুলে বিভীষণ সেরকম, দৈত্যকুলে প্রহ্লাদ আর লঙ্কাপুরীতে বা রাক্ষস বংশে হচ্ছে বিভীষণ, এটা সেম মিনিং। যদি কখনো বাগধারা আসে, ভরকে যাওয়ার কিছু নেই। তো যাই হোক,
বিখ্যাত জগতে তুমি, ধর্মের কারণে তুমি বিখ্যাত। এখন তোমার কাছে আমার প্রশ্ন, কোন ধর্ম মতে কহদাসে শুনি, যে তোমার কোন ধর্ম তোমাকে শিখিয়েছে, আমাকে তুমি বলো কি? জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। তোমার কোন ধর্ম শিখিয়েছে যে যখন তোমার দেশ, তোমার বংশ, তোমার জাত, তোমার ভাই, তোমার বোন, আত্মীয় স্বজন যারা যারা শত্রুর দ্বারা আক্রান্ত, এই আক্রান্ত অবস্থায় নিজের স্বজনকে পরিত্যাগ করা, জলাঞ্জলি দেয়া, তোমার কোন ধর্ম তোমাকে শিখিয়েছে? শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। শাস্ত্রে মানে কি? শাস্ত্রে মানে ধর্মে। বরং ধর্মে এটা বলা আছে যে আপন, সে যতই গুণহীন হোক, যার কোনো গুণ নাই, তবুও সে আপন। আর যে পর, বহিরাগত, সে যতই গুণবান হোক, সে আজীবন পরই থেকে যাবে, পর কখনো আপন হয় না। এই কথাটা এখানে বলেছে। তুমি তো সেটা করেছো, তুমি রাক্ষস বংশে উদ্ভূত, এই বংশে তোমার জন্য, তুমি এদেরকে পর করে দিয়েছো, আর যে পর তুমি তাকে আপন করে নিয়েছো। এটাই তো ধর্ম। তোমার ধর্ম তো এই কথা শেখায় না। তুমি আমাকে দেখাও কোন ধর্মে এই শিক্ষা দেয়? দেয় না। এখানে তাহলে কি হলো? এখানে সূক্ষ্মভাবে একটা জিনিস বোঝা গেল, সেটা হচ্ছে ধর্মের জন্য বিখ্যাত কে এই জগতে? বিভীষণ। ফাইন, সেই তাকেই ধর্মে কি বলা আছে সেই শিক্ষাটা কৌশলে দিল কে? মেঘনাদ। যাও তুমি আমাকে দেখাও তোমার কোন ধর্মে এই বিপদের সময় পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ফেলে শত্রুপক্ষে যোগ দিতে হয়। এটা 1971 সালে যারা রাজাকার করেছে তাদের কাছে এই প্রশ্ন। আজকে যারা ওই মানসিকতাকে লালন করে, যে বিষাক্ত কীট গুলো আছে আমাদের দেশের শত্রু যারা, আমি ধর্মের দিকে যাবই না, আমি আমার একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি এই প্রশ্ন করব যে আপনারা কি এর উত্তর দিতে পারবেন? পারবেন না। যাই হোক, এটা সেজন্যই আর কি ওটার সঙ্গে কানেক্ট করে দিয়েছি আমি। তারপরে যে লাইনগুলো বলছে, পর সদা, আচ্ছা, এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? বলছে ধর্ম তো বলে, যে ধর্ম যে কথা বলে তুমি তো করছো তার উল্টোটা, তাহলে এই শিক্ষাটা তুমি কোথায় শিখলে? কে তোমাকে শেখালো? কিন্তু বৃথা গুঞ্জি তোমাকে শুধু শুধুই আমি বকছি, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তুমি তো বুঝবে না। হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? হেন বলতে কাকে বুঝিয়েছে? অর্থাৎ এখানে রাম লক্ষ্মণকে ইন্ডিকেট করছে যে তাদের মতো নিচ মানসিকতা সম্পন্ন লোকের সঙ্গে তুমি যদি ওঠা বসা করো, মেলামেশা করো, তাহলে তুমি এরকমই শিখবে, যা অধর্ম তুমি তাই শিখবে। হেন সহবাসে অর্থাৎ তাদের সঙ্গে মিশে বর্বরতা কেন না শিখিবে? গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। অর্থাৎ যার ওঠা বসা চলাফেরা সমস্ত নিজ মানসিকতার সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে, তারও চিন্তা ভাবনা একদিন ওই নিজ মানসিকতা সম্পন্নই হবে। এই কবিতার মধ্যে এই জিনিসগুলোই আলোচনা করেছে। সেফ দুজনের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথনের বিষয়টা, দেশপ্রেমের দিকটা এখানে উঠে এসেছে। তাহলে এই কবিতা পাঠের বা এই কবিতা পাঠ্য করার যে উদ্দেশ্য সেটি কি? সেটি হচ্ছে যারা ইন্টারমিডিয়েট আপনাদের বয়সের স্টুডেন্টরা আছেন, যারা এই কবিতাটা পড়বেন, তাদের মধ্যে দেশপ্রেমকে জাগানো, দেশকে আরো গভীরভাবে অনুভব করার যে শিক্ষাটা এই কবিতার মধ্যে, সেই শিক্ষাটা দেয়া হচ্ছে। আপনারা অনেকে বলতে পারেন যে এর চেয়ে তো সহজ কবিতা দেয়া যেতে পারে। হ্যাঁ পারে, কিন্তু আরো কতগুলো দিক আছে, আইকন আছে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একজন আইকন, শুধু রবীন্দ্রনাথ নজরুল নয়, জীবনানন্দ দাশ একজন আইকন, বিদ্যাসাগর একজন আইকন, এরকম অনেক আইকন আছে। আপনি আইকনকে বাদ দিয়ে আপনি কি বলবো, নির্গুণ লোকের আমি যদি একটা কবিতা লিখে দেই, হয়তো এর চেয়ে ভালো দেশপ্রেম আসবে, কিন্তু সেটা তো পাঠ্য করবে না। কারণ তারাই গড়েছেন এই বিষয়গুলোকে, তাদের বাংলা সাহিত্য আজকে এতদূর পর্যায়ে এসেছে, তাদের অবদান আছে সেখানে। দ্বিতীয়ত হচ্ছে ভাষাটা এত কঠিন হলো ভাই, সে যুগে আজ থেকে 200 বছর আগে, 150 বছর আগে যেরকম ভাষা ছিল তিনি সেরকমই লিখেছেন। আপনারা ক্লাস 8-এ পড়ে এসেছেন, ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। প্রাচীন যুগের ভাষা বদলাতে 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 মাইকেল যখন লিখছেন, তখন সে ভাষাটা তিনি যেরকম পেয়েছেন তিনি সেরকম লিখেছেন। মাইকেল কি জানতো আজ থেকে 150 বছর পরে 2020 সালের ছেলেমেয়েরা এটা পড়তে গিয়ে শব্দ বুঝবে না, আমি তাহলে আরো সহজ করে লিখি? তিনি সেটা জানতেন না, সম্ভব না। তাহলে অযথা আপনারা এই বিষয়গুলো নিয়ে শুধু চিন্তিত হন বা শুধু শুধু প্রশ্ন করেন।
এই চিন্তাগুলোকে, ফালতু চিন্তাগুলোকে মাথা থেকে বাদ দেবেন। আপনি যদি বুঝতে চান তাহলে এর ভাবটা বুঝতে হবে। আর শব্দগুলো তো ভিনদেশীয় ভাষা নয়, এইটি বাংলা ভাষাই, শুধু এর রূপটা একটু পুরনো। আপনাকে সেটা আপনারই মাতৃভাষার একটা পূর্বপুরুষ, পূর্ব অংশ। এটা বোঝাটা কঠিন কিছু নয়, একটু মনোযোগ, একটু ধৈর্য, একটু সময় দাবি করে। দ্যাটস অল। আমার মনে হয় আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। এখন যারা লাইভটা দেখছেন তারা প্রশ্ন করেছেন কিছু, আমি যতটুকু পেরেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এই কবিতার সঙ্গে সম্পর্কিত আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা পরেও যখন এটা রেকর্ডটা থেকে যাবে আপনারা সেই ডিরোজিয়ান গ্রুপে এসে, এবং ক্রসিয়ান, যারা ক্রসিয়ান আছেন, ক্রসিয়ানরা যারা অন্যান্য জায়গা থেকে, সোর্স থেকে এই লাইভটা দেখছেন, শেয়ার করা হয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব ডিরোজিয়ান আমি লিখে দিচ্ছি, আপনারা এটাতে অ্যাড হয়ে যাবেন। আমাদের গ্রুপের নামটা সম্ভবত বাংলায় খোলা, তাই আমি ইংরেজিতে লিখছি না। হেনরি লুইজি ভিভিয়ান ডিরোজিও, ইয়াং বেঙ্গলের যিনি গুরু, তার নাম ডিরোজিও। সেই ডিরোজিও থেকে ডিরোজিয়ান, হ্যাঁ, ক্রসিয়ানে যাওয়ার দরকার নেই। ক্রসিয়ান শুধু এটা একটা স্পেশাল, বা যিনি এই গ্রুপটা করছেন এটা তার এখতিয়ার। আপনারা যারা অন্য প্রতিষ্ঠানের, তারা ডিরোজিয়ানে এসে জয়েন হবেন, যুক্ত হবেন। তো আমি আশা করছি কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন, এই ওয়ালে এসে কমেন্ট করবেন, যেভাবে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে যদি ক্লাস নিই আমি, তাহলে সেখানেও আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেব। আর যদি প্রশ্নগুলো ছোট ছোট হয়, যদি কমেন্টে উত্তর দেওয়া যায়, আমি সেটা উত্তর দেব। তবে উত্তর আপনারা পাবেন টুডে অর টুমরো, এইটুকু ঠিক। আমার যদি উত্তর জানা নাও থাকে, আমি অন্য কোনো শিক্ষক, আমার যারা কলিগ, তাদের সঙ্গে আলোচনা করেই আমি আপনাদের উত্তর দেব, এটুকু নিশ্চিত থাকেন। ঠিক আছে এভরিবডি, বেস্ট অফ লাক, আপনাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ।